সিনিয়র মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না, তাই না? শেষমেশ কিনা মায়ের বয়সের মহিলাকে বিয়ে করার জন্য দেখতে আইসোস। তোকে আমি এমন হাল করব, জীবনও বিয়ে করার কথা মুখে আনবি না। তিশা, এসব কি বলছো? তিশা, তুমি এখানে কি করছো? চুপ কুত্তা, একদম তুই আমার নাম মুখে নিবি না। কুত্তা, তুই এত ছ্যাচরা হইছস, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। আমি যুবতী মেয়ে বিয়ে করি বা বুড়ি মাইয়া, তাতে তোর কি? তুই আমার বিষয়ে নাক গলানোর কে? সব সময় বেশি বুঝস। একদম ঠিক বলছস। তুই যাকে ইচ্ছে বিয়ে কর, কিন্তু আমার ফুপিকে বিয়ে করতে পারবি না। মন চাচ্ছে লাথি মারি। এই তুই চুপ থাক দয়া করে। মেজাজটা আর গরম করিস না। আব্বু আম্মু দাদু, এই বিয়ে হবে না। তোমরা কোন হিসেবে ফুপির সাথে এই বদমাইশের বিয়ে ঠিক করলে? তিশা ব্যাস, অনেক হয়েছে, এখন চুপ কর। ওই কেন পাত্র হবে? পাত্র তো উনি। আয়নের পাশের লোকটাকে দেখে বলে, কি? আঙ্কেল, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি আমার বাবাকে বিয়ে দিতে এসেছি। কি বলিস? আঙ্কেল আবার বিয়ে করতে রাজি হইল কবে? জোর করে নিয়ে এসেছি, বাট তুই আন্টির ভাতিজি। হ্যাঁ, সরি আঙ্কেল, সরি সবাইকে। আমি ভেবেছিলাম আয়ান বিয়ে করবে। তিশার কথা শুনে সবাই হেসে ফেলে। আয়ন তিশাকে সরিয়ে দিয়ে বলে, ছাড়, আমার হবু আম্মুকে দেখতে দে। আঙ্কেল, আপনি বিয়ে করতে রাজি হয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আয়ান এবার একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। তুমি আমার ছেলেকে কিভাবে চেনো? তিশা আয়ন কথাটা শুনে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তিশা কিছু বলার আগে আয়ন বলে, আমার কলেজের পর তো আগে সিনিয়র আপু ছিল। হুম, আচ্ছা। আচ্ছা, সবাই বসেন। এই মেয়েটা ও না, আসলে ওর ফুপিকে ছাড়া কিছু বোঝে না তো। আয়নকে দেখে বই বুঝে এমন করছে। সমস্যা নেই, আমরা বুঝতে পারছি। চাচ্চু, জি। তিশা আয়নের চাচুর পাশে গিয়ে বসে গলা জড়িয়ে ধরে বলে, আপনাকে অনেক মিস করছি। এই জন্য তো কেউ আর যোগাযোগও করে না। চাচ্চু, পড়াশোনার অনেক চাপ, আর বোঝেন তো, অনেক প্যারায় থাকি। তুই কি সবাইকে চিনিস নাকি? হ্যাঁ আব্বু, ওনারা অনেক ভালো। ওনাদের খোঁজ খবর নিতে হবে না, ওনাদের ফ্যামিলি অনেক ছোট। ছোট চাচ্চু আয়ান আর আব্বু, সরি মানে ফুপা থাকে। আব্বু? সরি ফুপা, ভুলে বলে ফেলেছি। সমস্যা নেই, আব্বু বলতে পারো। তুমি তো আমার মেয়ের বয়সে। হবু আম্মু দেখেন আব্বুকে কি পছন্দ হয়। বাদর, এইভাবে কেউ জিজ্ঞেস করে? বা ফুপিকে দেখেন। আব্বু, এদিকে তাকাও না। আয়নের আপু তিশার ফুপির দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল। তিশার আব্বু বলে, আমার মনে হয় আপনারা দুইজন একা কথা বলে নিলে ভালো হবে। তিশা, তুই ওনাদের নিয়ে যা। ওকে। আয়নের আপু তিশা ওর ফুপিকে নিয়ে যেতে লাগলো। এদিকে আয়ন সোফায় বসে বলল, আঙ্কেল, আমি তো আপনাদের সব আগে থেকেই বলেছি, আরও যদি খোঁজ খবর নেওয়া থাকে নিতে পারেন। আর কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নাই, আমরা যা নেয়ার নিয়েছি। এখন আমার বোন আর তোমার আব্বু যদি হ্যাঁ বলে তাহলে বিয়ে দিব। আঙ্কেল যদি রাজি হয় তাহলে আজকে বিয়ে করে নিয়ে যাব, কারণ আব্বু তো আর অনুষ্ঠান করবেন না। আয়নরা কথা বলতে লাগলো। এদিকে তিশা বাহিরে দাঁড়িয়ে আছে। আয়নের আব্বু ফুফি দুইজন বসে আছে। দুইজন চুপচাপ বসে আছে। আয়নের আব্বু বলে ওঠে, আজও অবিবাহিত থেকে গেলে? আয়নের আব্বুর কথা শুনে রাহেলা চৌধুরী চমকে ওঠে। আয়নের আব্বুর দিকে তাকিয়ে বলল, কি ভাগ্য দেখো, এত বছর পর তুমি আমার বাড়িতে আমাকে দেখতে এসেছো। অপেক্ষার প্রহর গুনতে গুনতে দিনটা চলেই আসলো। পাগলামি করার মানে কি? আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করেছো, তোমার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করেছো। মনে একজন আর অন্য কারোর সাথে সংসার করব? আয়নের আব্বু চুপ হয়ে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, তোমার স্ত্রী সম্পর্কে শুনলাম, খারাপ লাগলো। তুমি কি আমাকে বিয়ে করবে? তোমার কি মনে হয় অপমান করে তাড়িয়ে দিতে পারো? প্রিয় মানুষকে অপমান আমার দ্বারা আসে না? আজও প্রিয় মানুষ বলছো? আয়নের আব্বুর কথা শুনে রাহেলা চৌধুরী চুপ হয়ে থাকলো। আয়নের আব্বু রাহেলার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানতে আমি আয়ানের আব্বু? দেখেছি বলে তো বউ সেজে সামনে গেছি। ও, তোমার কি কিছু বলার আছে? না। তাহলে নিচে যাওয়া যাক। আয়নের আব্বু বের হয়ে গেল। তিশা রাহেলা চৌধুরীর কাছে গিয়ে বলে, ফুপি ফুপাকে তোমার পছন্দ হয়েছে? ফুপা অনেক ভালো। আমি জানি। তুমি কি বিয়েতে রাজি? রাহেলা চৌধুরী হাসি দিল। তিশা বুঝে গিয়ে খুশি হয়ে রাহেলা চৌধুরীকে নিয়ে যেতে লাগলো। নিচে গেলে তিশার আব্বু বলে, তা তোমাদের মন্তব্য কি?
ফুপি রাজি? তাহলে আব্বু রাজি বলো। আঙ্কেল তাহলে কাজী নিয়ে আসি। আমি কল দিচ্ছি, পাশে পরিচিত একজন আছে। আজই বিয়ে? হ্যাঁ, আম্মুকে রেখে যেতে পারবো না। সবাই মিলে কথা বলতে লাগলো। আয়নের আব্বু নিচের দিকে তাকিয়ে আছে। রাহেলা চৌধুরী আর চোখে আয়নের আব্বুকে দেখতে লাগলো। কাজী সাহেব আসলে বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে কাজীকে টাকা দিয়ে বিদায় করে দেয়। আয়ন খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ, ভালো। আন্টির থেকে আমার আম্মু হয়ে গেল। আম্মু, আপনি আমাকে ভালোবাসতে হবে না। আমার আব্বুকে ভালোবাসেন, আব্বুকে যেন কষ্ট দেন না। আয়নের মায়া ভরা মুখের দিকে তিশা তাকালো। তিশার অনেক খারাপ লাগলো। রাহেলা চৌধুরী কিছু বলল না। তিশার আব্বু হেসে বলে, তোমার মতো এত ভালো ছেলেকে আমার বোন কেন ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে তোমাকে। আমাকে না ভালোবাসলেও চলবে। আমার আব্বুর সুখ মানে আমার সুখ। আব্বুকে অনেক ভালোবাসো? হ্যাঁ, আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আয়ন থামো। আয়ন চুপ হয়ে গেল। তিশার আম্মু বলে ওঠে, সবাই আসেন, খাবার খেয়ে নেবেন। আম্মু, তুমি বাকিদের দাও, আমি আয়নকে দেই। তিশা আয়নকে খাবার দিয়ে নিজেই খেতে বসলো। তিশার আম্মু রাগী লুক নিয়ে বলে, এটা কি খেতে দিলে? এইটুকু খাবার দিলে, এতগুলো কিছুই দিলি না? আয়ন এইগুলা খায়? তিশা মামনি তো দেখি আমার ছেলের খাবার বিষয়ে সব জানে। ওই টুকটাক জানি আম্মু, ওই ওই এতটুকুই খায়। আর ওই বাচ্চা মানুষ কত খাবে? চিংড়ি মাছটা তো নাও। আমার অ্যালার্জি আছে আঙ্কেল। ও আচ্ছা। আয়ন খেয়ে উঠে পড়ল। সবাই খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে বসে গল্প করতে লাগলো। তাহলে আমরা এখন আসি। আমার বাসায় যেতে হবে। আমার স্ত্রী ওইদিকে একা বাসায় আছে। কি চাচ্চু, আপনি বিয়ে করছেন? আমার ছোট বোন, ও হয়েছে আমার নিউ গার্লফ্রেন্ড। কি বলিস চাচ্চু, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না? ব্লক মেরে রাখলে কিভাবে জানতে পারবো শুনি? তিশা কিছুটা লজ্জা পেয়ে গেল। আয়নের আব্বু বলে ওঠে, আমার সন্ধ্যায় মিটিং আছে, এখন বের হইলে ভালো হতো। আজকে থেকে গেলে হয় না? আস না ভাইয়া, আমার সময় নাই, মিটিং আছে সন্ধ্যায়। আয়নের আপু কথা শুনে রাহেলা চৌধুরীর রুমে চলে গেল। ব্যাগের সব কিছু গুছিয়ে নিচে আসলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ন ড্রাইভিং করতে লাগলো। আয়নের চাচু পাশে বসে আছে। পিছনে আয়নের আপু রাহেলা চৌধুরী বসে আছে। আয়ন আয়নের দিকে তাকাতেই রাহেলা চৌধুরী আর ওর আব্বুকে দেখতে লাগলো। আয়নের চোখের কোণায় পানি আসতেই মুছে ফেলল। আয়নের চাচুর চোখ এড়িয়ে গেল না। আয়নের কাঁধে হাত দিলে আয়ন হাসি মুখে তাকালো। আয়নের চাচু কিছু বলল না। 1 ঘন্টার জার্নি করে বাসায় চলে আসলো। আয়ন বাসার ভিতরে গিয়ে গাড়ি থামালে সবাই নেমে পড়লো। আয়নের চাচু বিদায় নিয়ে চলে গেল। রাহেলা চৌধুরী লাগেজ বের করতে যাবে, সাথে সাথে আয়ন বলে, আম্মু, আপনি যান, আমি লাগেজ নিয়ে আসছি। আয়নের আব্বু আগে চলে যায়। রাহেলা চৌধুরী চলে গেল। আয়ন লাগেজ বের করে ওর আব্বুর রুমের সামনে গিয়ে নক করলে আয়নের আব্বু বলে, কি ব্যাপার, আমার রুমে আবার নক করা শুরু করছো কেন? ভিতরে আসো। আব্বু, আমার লাগেজ। ওইখানে রেখে যাও। আয়ন লাগেজ রেখে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপরে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো। আব্বু, আম্মুর লাগেজ। আম্মু, আপনি যদি আজ থাকতেন তাহলে আজ আব্বুর পাশে অন্য কাউকে দেখতে হতো না। আম্মু, আপনি এমন কেন করলেন? আপনি কিভাবে পারলেন আমাদের রেখে চলে যেতে? আয়ন কথাগুলো বলে চোখের পানি গড়িয়ে পড়ল। আয়ন চোখ মুছে ফেলল। খাট থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে বসতেই ফোনে কল আসলো। আয়ন কল রিসিভ করলো। হ্যাঁ রাকিব, বল। ক্লাবে আসবি নাকি? আসছি, তোরা যা, আমি 10 মিনিটের ভিতরে চলে আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। আয়ন শার্ট চেঞ্জ করে নিচে নামতেই দেখে রাহেলা চৌধুরী কাজের বুয়াদের সাথে কথা বলছে। আম্মু, আমি বাইরে যাচ্ছি, আসতে লেট হবে। 10টার আগে ফিরে এসো। ওকে। আয়ন রাহেলা চৌধুরীকে বলল। আয়ন চলে গেল। আয়ন সবার সাথে আড্ডা দিয়ে রাত 10টায় বাসায় ফিরল। আয়নের আব্বু বলে ওঠে, আজ এত তাড়াতাড়ি কাহিনী কি? আম্মু আসতে বলছে তাই আগে আসলাম। বাহ, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খাই। ওকে। আয়ন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলো। আয়ন খাবারের ঘ্রাণে বলল, বাহ, খাবারগুলো অনেক ঘ্রাণ বের হয়েছে। আমার তো ঘ্রাণে ক্ষুধা লেগে গেছে। আয়ন হাত দিয়ে নিতে যাবে, সাথে সাথে রাহেলা হাত থেকে চামচ নিল। আয়ন তাকাতেই রাহেলা বলে,
আমি দেই, তুমি কষ্ট করে নিতে যাবে কেন? ওকে। আইন খুশি হয়ে প্লেট এগিয়ে দিলে রাহিলা চৌধুরী খাবার দিতে লাগলো। আইন খাবার খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে ফেসবুকিং করে ঘুমিয়ে গেল। এভাবে এক সপ্তাহ কেটে গেল। সকালে কারো ডাকি আইনের ঘুম ভাঙল। আইন ঘুমু ঘুমু চোখে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আম্মু আপনি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বাজার করতে যাও। আম্মু আমি তো বাজার করি না, চাচাকে বলেন উনি করে দিবে। আজ থেকে তুমি বাজার করবে। ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছি। কি? কেন? দেখো, তোমার বাপের যে জব, এত কাজের লোক রাখার কোনো দরকার নাই। যা কাজ আছে আমরা করে নিতে পারবো। যাও, ফ্রেশ হয়ে বাজার করে নিয়ে আসবে, তারপর দুজনে মিলে রান্না করব। আম্মু আমি বাজার কোনোদিন করি নাই, আমি কিভাবে করব? করো নাই, আজ থেকে করবে। দেখো, বারবার এক কথা বলতে আমি পছন্দ করি না। আইন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলে রাহিলা চৌধুরী বলে, চলো আমি বাজার করা দেখিয়ে দেই। ঠিক আছে। আইন রাহিলা চৌধুরীর সাথে বের হইল। গাড়িতে উঠতে যাবে, তখন বলে ওঠে, রিকশায় যাব, গাড়ির তেল ফোরানোর দরকার নাই। বাহ, আপনি তো দেখি একদিনের সংসারের উন্নত করে ফেলবেন। আইন হাসলে রাহেলা চৌধুরী রাগী লুক নিয়ে তাকাতেই আইনের হাসি থেমে যায়। আইন কিছু না বলে গেট দিয়ে বাইরে গিয়ে রিক্সা থামালে দুজন রিক্সায় বসে পড়ল। দুইজন বাজে গিয়ে বাজার করতে লাগলো। বাজারের ব্যাগ সব আইনের হাতে দিয়ে দিল। আইন সারা বাজার ব্যাগ বইতে বইতে হাত ব্যথা হয়ে গেল। আইন বলে উঠল, আম্মু অনেক বাজার তো করলেন, বাসায় চলেন না, আমার তো কলেজে যেতে হবে। হ্যাঁ চলো। দুজন একটাই রিক্সা নিয়ে বাসে চলে আসলো। আইন ভিতরে গিয়ে ব্যাগটা রান্নাঘরে রেখে হাত ঝাঁকাতে লাগলো। হঠাৎ কলিং বেল বেজে উঠলে আইন গিয়ে দরজা খুলে দিলে দেখে তিশা। তিশা মুখ ভেঙচি দিয়ে ভিতরে ঢুকলো আর বলল, গাড়িতে লাগেজ আছে, নিয়ে আয়। তোর ব্যাগ তুই নিয়ে আয়। রাহিলা চৌধুরী রুম থেকে এসে তিশাকে দেখে খুশি হয়ে বলে, তিশা। তিশা দৌড়ে গিয়ে রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরল। আইন লাগেজ নিতে চলে গেল। লাগেজ নিয়ে আসলে রাহেলা চৌধুরী রুমে দিয়ে আসতে বলল। আইন রুমে গেলে তিশার দিকে লাগেজ এগিয়ে দিলে তিশা অবাক হয়ে বলে, কি ব্যাপার, তোমার হাত এত লাল হয়ে আছে কেন? তোকে ভাবতে হবে না। ওই এক্স দ্বারা কি হয়েছে হাতে? কিছু না, ওয়েট, তুই এখানে থাকবি নাকি? ফুপা কল দিয়েছিল, উনি তো দেশের বাইরে গেছে, আমাকে বলল তুমি তোমার ফুপির সাথে থাকো, আমাদের বাসা থেকে ভার্সিটিতে যেতে বলেছে। ও আচ্ছা। আইন আর কিছু না বলে চলে গেল। আইন রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে গেলে দেখে তিশা বসে আছে। রাহেলা চৌধুরী আইনকে দেখে বলল, আজকে যাওয়া লাগবে না, বাসায় অনেক কাজ আছে। ওই কি করবে, ওই যাক, আমরা দুইজন মিলে করে নিব। যার যার কাজ সেই করে নিবে, আমি কি ওর কাজ করে দিব নাকি? রাহেলা চৌধুরীর কথা শুনে তিশা বেশ অবাক হয়ে গেল। আইনের দিকে তাকালে আইন কিছু বলার আগেই তিশা বলে, ফুপি এসব কি বলছো? আয়ান কত আদরের তুমি জানো? আয়ান কখনো কোনো কাজ করেছে নাকি? যা করার ওর চাচ্চু বা ওর আব্বু করেছে, আর কাজের লোকরা করে দিয়েছে। তিশা তুই চুপ থাক, এভাবে ঘুরে ফিরে খাইলে হবে? কাজ করে না খেয়ে অকর্মের ঢেকি হয়েছে। ফুপি এটা কি ধরনের কথা? তিশা চুপ থাকো, আমাদের ব্যাপার আমরা বুঝে নিব। আম্মু কি কাজ করতে হবে বলেন? তোমার রুমে অনেক জামা কাপড় জমে আছে, সবগুলো ধুয়ে দিবে, তোমার রুমটা পরিষ্কার করবে। আম্মু কিভাবে ধুতে হয় এইটা তো আমি জানি না। আমি দেখিয়ে দিব, আমারটা দেখে করে নিও। আর এখন রুমে গিয়ে যত জামা কাপড় আছে সব গুছিয়ে নিয়ে ওয়াশরুমে যাবে। তারপর বালতিতে পানি ভরে পাউডার দিয়ে হাত দিয়ে ফেনা তুলে তারপর ভালোভাবে ভিজিয়ে রাখবে। তারপর রুম গুছাবে। ওকে। আইন চলে গেল। তিশা রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, ফুপি তোমাকে আমি চিনতে পারছি না, তুমি আয়নের সাথে এমন ব্যবহার কেন করছো? ওই ছেলে হয়ে ওইসব কেন করবে? নিজের কাজ নিজে করে নেওয়া ভালো। তুই এত নাক গলাস না। কি খাবি বল, রান্না করব। কিছু খাবো না, তোমার ব্যবহার আমার মোটেও ভালো লাগছে না। তোর ভালো না লাগলে চোখ বন্ধ করে রাখ। কথাটা বলে রাহেলা চৌধুরী চলে গেল। তিশা সোফা থেকে উঠে সোজা আয়নের রুমে চলে গেল।
আয়ন ওয়াশরুমে পানি গোড়া সাবান দিতে যাবে, সাথে সাথে তিশা বলে, এই কি করছো? এত পানির ভেতর কেউ গুঁড়া সাবান দেয়? তাহলে? আমি দিচ্ছি, সরো। না, তুমি আমাদের বাসার গেস্ট, তুমি যাও। রাখ তোর গেস্ট, আমি তোর বউ হয়ে যেতাম, তোর জন্য আমাদের ব্রেকআপ হয়েছে। ভালো হয়েছে। ছাড়। আয়নকে সরিয়ে দিয়ে তিশা পানি কমিয়ে গোড়া সাবান দিয়ে ফেনা তুলতে লাগলো। আয়নও বসে বলল। আমিও করব। দুজন ফেনা তুলতে লাগলো। আয়নের হাত তিশার হাতের সাথে হাত লাগলে তিশা আয়নের দিকে তাকালে। আয়ন তিশার নাকে ফেনা দিয়ে হাসতে লাগলো। তিশা আয়নের নাকে দিয়ে হাসতে শুরু করলে আয়নও লাগিয়ে দিতে লাগলো। তারপর দুজন একটা একটা করে শার্ট প্যান্ট ভিজাতে গিয়ে হঠাৎ আয়নের ছোট প্যান্ট তিশার হাতে পড়ে। আয়ন সাথে সাথে টান দিয়ে নিয়ে পিছনে লুকিয়ে বলে, তুমি যাও, বাকিটা আমি দেখছি। আমার দেওয়া প্যান্ট শার্ট এখনো পরো? ধুর, যাও তো। আইন তিশাকে বের করে দিল। আইন ভিজিয়ে বের হইলে দেখে তিশা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। আইন খাটের উপরে টি শার্ট দেখে বুঝতে বাকি রইল না ও টি শার্ট দিয়ে হাত মুখ মুছেছে। আইন তিশাকে বলল, তোমার বদঅভ্যাস যায় নাই? আবার আমার টি শার্ট উপরে নজর পড়ছে? শোনো, তুমি এখন আমার এক্স গার্লফ্রেন্ড। তোর সাথে ব্রেকআপ হইলে কি হবে? তোর শার্ট প্যান্টের উপরে আমার অধিকার আগেও ছিল, আর এখনো আছে, আর থাকবে। থাকবে না। আমি বিয়ে করলে আমার বউয়ের হবে, তোমার না। তোর মতো বোবাকে কে বিয়ে করবে রে? যার করার সেই করবে। তুমি যাও, রুম গোছাবো। আমি আলমারি সব গোছাচ্ছি, তুমি বিছানা ঠিক করো। আম্মু জানলে রাগ করবে, তুমি যাও প্লিজ। করুক গা, আমি কি তোর আম্মুকে দেখে ভয় পাই নাকি? ভয় না, ঝামেলা আমি চাই না। আর আমি চাই না উনি কষ্ট পাক। অন্যের কথা ভাবা কবে বাদ দিবি? কতবার যে বাস খাইলি মনে নাই? এতে আমার কষ্ট নাই। আমি তো কাউকে ঠকাচ্ছি না, নিজের ঠকা ভালো, বাট আমার দ্বারা কেউ কষ্ট পাক, যেটা আমি চাই না। এই একটা জিদের জন্য আমার তোকে দেখতে মন চায় না। দেখো না, দেখতে কে বলেছে? কাজ কর, মেজাজ গরম করিস না। তিশা আলমারির সবকিছু ভাঁজ করে গুছিয়ে রাখতে লাগলো। হঠাৎ করে তিশা বামের দিকে তাকাতেই চোখে পানি চলে আসলো। আইন বিছানায় গুটিয়ে নিল। তিশা চোখের পানি মুছে পিছনে ঘুরে আয়নের দিকে তাকালো। আইন ভুরু কুচকে তাকিয়ে বলল, আমার পছন্দ তাই রেখে দিয়েছি। এর মানে এই না যে তোমাকে আমি ভালোবাসি বা মিস করি। ও হ্যাঁ, ওই সাইডে হাত দিও না। তিশা বাম সাইডে রেখে সবকিছু গুছিয়ে রাখতে লাগলো। আইন বিছানা ঠিক করে কিছু বলবে, সাথে সাথেই রাহেলা চৌধুরী আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তিশা চমকে গেল। পিছনে ঘুরে দেখে আইন গালে হাত দিয়ে অসহায়ভাবে তাকিয়ে আছে। তিশা কিছু বলার আগে রাহেলা চৌধুরী বলে, একটা কাজ ঠিক মতো করতে পারো না? তোমাকে বললাম নিজে কাজ করতে, আর তুমি কিনা আমার ভাতিজিকে দিয়ে কাজ করাচ্ছ। তোমার সাহস কি করে হয় ওকে দিয়ে কাজ করানোর? আমার ভাতিজি কত আদরের, তোমার কোনো ধারণা আছে? ওকে খাবার খাওয়ানো থেকে সব কিছু আমি করে দেই, একটা কাজ পর্যন্ত করতে দেই না। আর তুমি কি না? এখন তোমার আব্বুকে কল দিয়ে বলবো তিশাকে কি কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছে নাকি? রাহেলা চৌধুরীর কথা শুনে আয়নের নিজের অজান্তে চোখে পানি জমা হতে লাগলো। আইন অনেক কষ্টে নিজের চোখের পানি সামলিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে। আব্বুকে এসব বলেন না। আব্বু কাজের চাপে আছে, যদি এসব বলেন তাহলে আব্বু ডিস্টার্ব হবে। বাসার কথা আব্বুকে জানানোর দরকার নাই। আমি আর এমন ভুল করব না। প্লিজ আব্বুকে কল দিয়েন না, আর আমার উপরে প্লিজ রাগ করেন না। কেন বলবো না? কর্মের ঢেকি একটাই, বাল বানাইছে। একটা কাজ যদি সঠিকভাবে করতে পারত। এই বিছানার চাদর কোন দিকে পাততে হয় সেটাও জানো না? যত সব। পুপি, নিচে চল, খাবার খাবি? রাহেলা চৌধুরী তিশাকে ধরে নিচে নিয়ে যেতে লাগলো। তিশার রাগ হতে লাগলো। আইন ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আইন বিছানার চাদর তুলে ঘুরে পারল। আইন খাটে বসে থেকে ভাবতে লাগলো, আয়ান একদম কষ্ট পাবি না। উনি তো ঠিক বলছে, তিশাকে দিয়ে কাজ করানো ঠিক হয় নাই। তিশা এই বাড়ির গেস্ট, কোথায় ওকে ভালো রাখবি তা না, উল্টা ওকে দিয়ে কাজ করিয়ে নিয়েছিস। আইন কতগুলো ভেবে চোখের পানি মুছে ফেল। আইন দীর্ঘশ্বাস ফেলে বাকি কাপড়গুলো ভাঁজ করে রাখলো। অনেক ক্ষুধা লাগলে আইন নিচে গিয়ে বলল, আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে। বেড়ে খেয়ে নাও। আইন চলে গেল। আইন খাবার দেখে বেশ অবাক হলো। আইন বলল, আম্মু এইসব রান্না করছেন, আর কিছু রান্না করেন নাই? আর কি রান্না করবে?
এইসব আমার ভাতিজির পছন্দ করে। আয়ান আমি ডিম ভাজি করে দিচ্ছি, ওয়েট করো। চুপ করে বসে থাক, যা রান্না করছি তাই খাবে। ফুপি এইসব। তিশাকে আর কিছু বলতে দিল না। আয়ান বলে ওঠে, আচ্ছা আমি এইসব দিয়ে খেয়ে নেই। এই তিশা, তোর সমস্যা কি? এখানে আমার সাথে থাকার জন্য নিয়ে আসা হয়েছে, এত কার কি লাগবে এইসব দেখতে না। তুই খাবি, ঘুমাবি, পড়াশোনা করবি, তোর কাজ শেষ। এত কিছু ভাবতে তোকে বলছি। প্লিজ আপনারা ঝগড়া করবেন না। ফুপি তোমাকে আমি সত্যিই চিনতে পারছি না। তুমি আসলে সেই ফুপি যে মানুষকে এত ভালোবাসতো, আর এই ফুপির সাথে মেলাতে পারছি না। আয়নের মতো ছেলের সাথে এমন কেন করছো? কি করছিস? হ্যাঁ, এইটা ওর বাড়ি, ওর নিজের কাজ নিজে করবে, এখানে সমস্যা কোথায়? তুমি সেদিন দেখলে এসব খাবারে ওর অ্যালার্জি আছে, তারপরও কোন হিসাবে এইসব অ্যালার্জি হওয়া খাবারগুলো রান্না করলে? তিশা চুপ করবে, আম্মু হয়তো বোঝে নাই। আমার খেতে মন চাইছে, রান্না করছি। কার খাওয়া যাবে না যাবে সেটা দেখে আমার কোনো লাভ আছে? ধ্যাৎ। তিশা রেখে চলে গেল। আয়ন ভাতের ভিতরে পানি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রান্নাঘর থেকে নিয়ে এসে খেতে লাগলো। খাওয়া শেষ করে প্লেট ধুয়ে নিজের রুমে গেল। একটু রেস্ট নিলে রাহিলা চৌধুরী এসে বলে, জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসো। একটা দেখিয়ে দিলে করতে পারতাম। রাহিলা চৌধুরী শার্ট আর প্যান্ট ধুয়ে দেখিয়ে দিল, আর তারপর আয়ন করতে লাগলো। রাহিলা চৌধুরী বুঝিয়ে দিতে লাগলো। এক বালতি জামা কাপড় ধুতে ধুতে আয়নের হাত ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সবগুলো নিয়ে ছাদে মেলে দিল। আয়ন ক্লান্ত হয়ে দোলনায় বসে পড়লো। আয়ন কিছুক্ষণ বসে থেকে রুমে গিয়ে খাটে শুয়ে পড়লো। অল্পতেই আয়নের ঘুম চলে আসলো। আয়ন দুপুরের দিকে ঘুম থেকে উঠে নিচে গেলে রাহিলা চৌধুরী বলে, তুমি কি খাবে? নিজে রান্না করে নাও। আমরা রান্না করে খেয়ে নিয়েছি। আমি কিছু রান্না করলে তো আর তুমি খাইতে পারো না। ও আচ্ছা। আয়ন চুপচাপ রান্নাঘরে গিয়ে ডিম বের করে পোস্ট করে খেতে লাগলো। তিশার এসব দেখে রাগ হতে লাগলো। আয়ন খাবার খেয়ে বলল, আম্মু আমি একটু বের হব। সন্ধ্যার আগে বাসায় ফিরে এসো। আচ্ছা। আয়ন বাসা থেকে বের হয়ে গেল। পার্কে গিয়ে সারাদিন বসে থাকলো। সন্ধ্যের দিকে বাসায় চলে গেল। রাহিলা চৌধুরী বলে উঠল, তোমার জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দাও গা। আয়ন ছাদে চলে গেল। তিশাকে দেখে অবাক হয়ে গেল। আয়ন তাড়াতাড়ি করে তিশার হাত থেকে জামা কাপড় নিয়ে বলল, এসব কেন করতে গেছো? আম্মু রেগে যাবে। এই ওনাকে আম্মু বলবে না তো? রেগে কেন যাচ্ছ? শোনো, আমি সৎ ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করবে, এইটা স্বাভাবিক। এখানে রেগে যাওয়ার কিছু না। চুপ করো। সব কিছু এত শান্ত মাথায় মেনে নেয় কিভাবে? শোনো, মেনে নিতে শিখলে জীবন সুন্দর। যদি সব কিছুতেই ভুল ধরো বা অল্পতে রেগে যাও, সম্পর্ক নষ্ট হতে 1 মিনিটও লাগবে না। আমি 1 সপ্তাহের ভিতরে দেখছি আমার আব্বু ওনাকে পেয়ে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আব্বুকে এত খুশি আগে দেখি নাই। এখন প্রায় সময় আব্বুকে হাসতে দেখি। এর থেকে আনন্দ আর কি হতে পারে? আর আমি মানুষটাই অভাগা, আমার কপালে সুখ বলে কোনো কিছু নাই। তোমার মাঝে সুখ খুঁজে পেলাম, দিন শেষে তুমিও আমাকে ছেড়ে দিয়ে গেলে। জন্ম দিয়ে 1 বছর পর নিজের জন্মদাত্রী মায়ের কথায় আমাদের ছেড়ে চলে গেল। এত বছর পর আব্বুকে জোর করে বিয়েতে রাজি করিয়ে বিয়ে করতে পারছি। আজ তাকে কত আনন্দে দেখতে পারছি, এটাই অনেক আমার জন্য। আয়ন কথাগুলো বলে নিচে চলে যেতে লাগলো। তিশা আয়নের কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারল না। তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিশা ভাবতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার এমন সরলতা আমার সহ্য হতো না। সবাই তোমাকে কষ্ট দিত, তুমি প্রতিবাদ করো না, যেটা আমার ভালো লাগতো না। আমি সব সময় চাইতাম তুমি ভালো থাকো। ভেবেছিলাম তোমাকে ছেড়ে চলে গেলে অন্তত তুমি নিজেকে পরিবর্তন করবে, কিন্তু তুমি যেমন আজও তেমনই আছো। তিশা কথাগুলো ভেবে চোখের পানি ফেলতে লাগলো। আইন রুমে গিয়ে সব ভাঁজ করে তুলে রাখতে লাগলো। তিশা আয়নের রুমে এসে খাটে বসলো। আয়ন বলে ওঠে, কিছু বলবে নাকি? আচ্ছা তুমি দিন দিন এত হট হয়ে যাচ্ছ কেন? নতুন প্রেমে পড়েছো নাকি? তোমার লুচ্চামি কথা এখনো গেল না। একটা সত্যি কথা বলবো, কি? আগে থেকে তোমাকে এখন দেখতে বেশি ভালো লাগে না। আয়নের কথা শুনে তিশা হেসে ফেলল। গুন্ডি একটা মাইয়া ছিল, ওকে বেশি সুন্দর লাগে। তোমার চোখের নিচে কালো হয়ে গেছে। ঘুমাও না, খালি পড়ো নাকি? হ্যাঁ তোমার মতো নাকি?
যে ফেসবুকিং করে সময় পার করব? আইসে ভালো মানুষ, নিচে যাও। উনি আবার কি না কি ভাবেন। যাব না। থাকো। আয়ন হেসে পড়ল। আয়ন চলে যেতে নিলে তিশাও আয়নের পিছন পিছন যেতে লাগলো। আয়ন নিচে গিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। নুডলস রান্না করে নিল। রান্না শেষ করে 2টা বাটিতে নিয়ে বসার রুমে এসে দেখে রাহেলা চৌধুরী তিশা বসে থেকে টিভি দেখছে। আয়ন সামনে গিয়ে দুজনের দিকে 2টা বাটি এগিয়ে দিয়ে বলল, আম্মু, আমি নুডলস মোটামুটি ভালোই বানাই, খেয়ে দেখেন কেমন হয়েছে। তিশা দেখো। এখন এইসব কে খাবে? তোমারটা তুমিই খাও। আমাকে দাও, আমি খেয়ে দেখি। তিশা নিতে যাবে, সাথে সাথে রাহেলা চৌধুরী হাত সরিয়ে দিয়ে বলে, এইসব খাইলে ভাত খাইতে পারবি না, এগুলো খাওয়া লাগবে না। কিছু হবে না, তুমি না খাইলে আমি তো খাবই। তিশা জোর করে নিয়ে খেতে লাগলো। আয়ন রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আম্মু একটু খেয়ে দেখেন, মজা না লাগলে রেখে দিয়েন। আয়নের কোনো কথা না শুনে রাহেলা চৌধুরী চলে গেল। আয়ন রাহেলা চৌধুরী চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তিশা আয়নের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলে, বসো, খাবে না? জোর করার দরকার কি? আয়ন বসে থেকে খেতে লাগলো। খাওয়া শেষ হলে তিশা আয়নকে বলে, আসলে অনেক মজা হয়েছিল, আর একটু হবে কি? তিশার কথা শুনে আয়ন খুশি হয়ে পড়ল। ওয়েট, নিয়ে আসি। আয়ন নিয়ে আসতে চলে গেল। আয়ন ওর বাটিটা নিয়ে এসে তিশাকে দিলে তিশা অর্ধেক আয়নকে দিয়ে নিজে খেতে লাগলো। দুজন খেয়ে একসাথে বাটি ধুইতে চলে গেল। আয়ন তিশাকে বলল, তুমি এসব করছো কেন? আমার কাজ তাই। তিশা, খাবার খেতে আয়। তিশা বাটিগুলো ধুয়ে রেখে বের হয়ে বলল, খাবো না ফুপি, অনেক ঘুম পাচ্ছে। ওকে খাস না, আমিও খাবো না। আজব তো, তোমার ব্যবহার আমার একদম ভালো লাগছে না। নিজে খেয়ে নাও, নিজে খাবে জন্যই তো রান্না করছো। একজন ছেলের খাওয়া তোমার কাছে বেশি হয়ে গেছে। তিশা, হালকা খেয়ে নিও, আর ওনার সাথে ঝগড়া করো না তো। চুপ করো, আমাদের মাঝে কথা বলবে না। সব তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমার ভাস্তি আমার সাথে খারাপ ব্যবহার করে। কিছু হইলে ফুপি তুমি আয়নের দোষ কেন দাও? তোমার ব্যবহারে তোমার সাথে এমন ব্যবহার করতে হচ্ছে। আম্মু, সব কিছুর জন্য সরি। আর তিশা, তুমি আমার হয়ে কোনো কথা বলবে না, দয়া করে। অ্যান কথাগুলো বলে চলে গেল। রুমে গিয়ে খাটে শুয়ে থেকে ভাবতে লাগলো। বুঝতে পারছি না উনি আমাকে সহ্য কেন করতে পারছে না। আগে তো আমার সাথে কত ভালো ব্যবহার করত, আমাকে কত আদর করত, অথচ আব্বুর সাথে বিয়ে হওয়ার পর এমন হয়ে গেল কিভাবে? নাকি সৎমা হইলে মানুষ পরিবর্তন হয়ে যায়? অ্যান কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বিছানা ঠিক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে গেলে আয়ন রাহেলা চৌধুরীকে বলল, আম্মু, আমি ভার্সিটিতে যাচ্ছি। তো আমি কি করব? না মানে, বলে গেলাম। আয়নের কথাটা শুনে খারাপ লাগলেও বুঝতে দিল না। তিশা পিছন থেকে বলে ওঠে, আয়ান, আমিও যাব। তোমার ভার্সিটি তো দূরে। বাইকেই তো যাবে, আমাকে রেখে চলে আসবে। আচ্ছা, আসো। আয়ন তিশাকে নিয়ে বের হইলে আয়নের পিছনে তিশা বসে যেতে লাগলো। আয়নর ইউনিভার্সিটির সামনে গিয়ে বাইক থামিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি ব্যাগটা রেখে আসি। ওকে। আয়ন দৌড়ে ভিতরে গেল। রাকিবকে দেখে ওর কাছে ব্যাগ দিয়ে চলে আসলো। আয়ন বাইকে উঠলে তিশাও উঠে বসলো। আয়ন তিশাকে নিয়ে যেতে লাগলো। 16 মিনিট ভিতরে পৌঁছে গেল। তিশা বাইক থেকে নেমে ওর একজন শিক্ষিকাকে সালাম দিল। ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভার্সিটিতে আসো না কেন? ম্যাম, একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে পারি নাই। আতিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিশা আয়েশা ম্যামের আর আদিয়ার সাথে কথা বলতে লাগলো। আয়ন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়নের চোখে পানি পড়ার আগে আয়ন চোখ মুছে ফেল। আতিয়া বলে উঠল, আপু, এইটা তোমার বয়ফ্রেন্ড নাকি? আয়েশা ম্যাম চলে গেলে তিশা লজ্জায় বলে, হ্যাঁ, কাউকে বলো না। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু আপনার ছোট শালিকা হই, শুধু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে হবে? কেবল যে ম্যামকে দেখলে ওই ম্যামের মেয়ে অনেক মিশুক একটা মেয়ে। ও, তুমি আমার শ্যালিকা না? আমার ছোট বোনের মতো আমাকে ভাইয়া বলে ডেকো। ওকে ভাইয়া, আচ্ছা থাকেন, স্কুলে যাব। কোথায় তোমার স্কুল? আমি পৌঁছে দেই। ওর স্কুল বড় বটগাছের সামনে যে হাই স্কুল আছে ওইটা। আসো, আমি ওই দিক দিয়েই তো যাব। না থাক, আপনি যান, আম্মু বকা দিবে। দিবে না? আসো। পিচ্ছে যাও, সমস্যা নাই। তোমার ভাইয়া অন্য ছেলেদের মতো না, তোমাকে ছোট বোন বলছে।
তার মানে তোমাকে ছোট বোন হিসেবেই ভালোবাসবে। আম্মু দেখলে বকা দিবে তো। আচ্ছা থাকো। আয়ন তিশার হাত থেকে হেলমেট নিয়ে সামনে রেখে বাইক ঘুরিয়ে চলে গেল। আয়নের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আয়ন হেলমেট খুলে চোখের পানি মুছতে লাগলো। হেলমেট পরে বাইক নিয়ে সোজা চলে গেল। ইউনিভার্সিটির ভিতরে গিয়ে বাইক থামিয়ে ক্লাসে চলে গেল। রাকিব বলে ওঠে, কই গিয়েছিলি? তিশাকে ওর ভার্সিটিতে রেখে আসলাম। কি তিশা আপুকে কোথায় পেলি? আব্বুকে বিয়ে করিয়েছি, আমাদের ভালো আন্টি আছে না, সেই আসলে তিশার ফুপি ছিল, ওনার সাথে বিয়ে দিয়েছি। তিশা আমাদের বাসায় এসেছে। কি বলিস? এত কিছু করছোস, একবার আমাকে বলিও না। ক্লাস করো, কথা বলতেই ভালো লাগছে না। আয়ন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। সব ক্লাস করা শেষ হলে ইউনিভার্সিটি ছুটি হয়ে গেলে আয়নের ফোন বেজে ওঠে। আয়ন ফোনটা রিসিভ করতেই তিশা বলে ওঠে, তুমি কি বাসায় চলে গেছো? না, তোমাকে নিয়ে আসতে যাব নাকি? আসো। ওকে। আয়ন ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে আয়ন তিশার ভার্সিটিতে চলে গেল। ভার্সিটির সামনে দাঁড়াতেই আতিয়া এসে বলল, ভাইয়া, জি ভাইয়া বলো। আপু অপেক্ষা করছে নাকি? তোমার স্কুল ছুটি নাকি? ছুটি না, কয়েকজন ছেলে ডিস্টার্ব করছে, তাই আম্মুকে নিয়ে যাব। কে তারা? চলো তো দেখি। না ভাইয়া, আম্মুকে নিয়ে যাব। বাইকে উঠো দেখি কে। আতিয়া কিছু বলার আগে কয়েকজন ছেলে এসে বলে, কিরে কই তোরা? কিরে কই তোর আম্মু? আব্বু নিয়ে এসেছিস? তোর আম্মুর সামনে তোকে আদর করব, দেখি তোর আম্মু কি করতে পারে। আয়ন কথাটা শুনে রেগে হেলমেট খুলে ছেলেটার মুখে সোজা ঢিল মেরে দিল। ছেলেগুলো বন্ধু আয়নকে দেখে রেগে মারতে আসবে। আয়ন সাথে সাথে বাইক থেকে নেমে ছেলেগুলোকে মারতে লাগলো। আতিয়া ভয় পেয়ে গেল। সবাই ওদের দেখতে লাগলো। তিশা, আয়েশা ম্যাম আরও কিছু শিক্ষকরা দৌড়ে আসলো। আয়েশা ম্যাম রেগে আয়নের কাছে গিয়ে কলার ধরে টেনে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, বেয়াদব ছেলে, বাসা কই? এখানে এসে মারামারি করছো, জানোয়ারের মতো মারা শুরু করেছো। ওরা মারা যাবে না, বেয়াদব ছেলে। আয়ন থমকে গেল ওর আয়েশার দিকে তাকিয়ে। পিছন থেকে একটা ছেলে বলে ওঠে। আয়নের মাথায় ঘুষি মালে আয়ন সোজা আয়েশা ম্যামের উপরে গিয়ে পড়ে। আয়ন আয়েশা ম্যামকে জড়িয়ে ধরলে আয়েশা ম্যাম ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তিশার সাথে সাথেই ধরে ফেলল। তিশা আয়নকে বলল, আয়ান, তুমি ওদের কেন মারছিলে? আম্মু, তুমি এইটা কি করলে? ওরা আমাকে বাজে বাজে কথা বলছিল, আমার সাথে অসভ্যতামি করছিল। ভাইয়া আমাকে খারাপ কথা বলার জন্য ওদের মারছে, আর তুমি কিনা ভাইয়াকেই মারলে থাপ্পড়। কি বলছিস? কথাটা মেয়ে এসে বলে, ম্যাম হুদাই ছেলেটাকে মারলেন। ছেলেটা আপনার মায়ের সম্মান আরও বাঁচাতে উল্টো তাকে মারলেন। কয়েকটা মেয়ে এসে বলে। আয়েশা আয়নকে কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ন তিশাকে নিয়ে বাইক নিয়ে চলে গেল। তিশা আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন বলে ওঠে, থামো, ভালো করে ধরে বসো, পড়ে যাবে। তুমি ওদের সাথে মারামারি কেন করতে গেছো? তুমি জানো ওরা কে? আমার অত জেনে লাভ নাই। মেয়েদের অসম্মান করবে, মার খাবে। বাহ, অনেক পরিবর্তন হয়েছো। মাথায় অনেক ব্যথা পাইছো? না। দুপুরে কিছু খাইছো? সিঙ্গারা খাইছি। চলো রেস্তোরাঁয় যাই। না, বাসায় যাব, ভালো লাগছে না। আয়ান বাইক রেখে বাইকের চাবি খুলে বাসার ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাহিলা চৌধুরী বলে ওঠে, তিশা, ফ্রেশ হয়ে খেতে আয়। আয়ান, তুমিও যাও। আয়ন কিছু না বলে রুমে চলে গেল। আয়ন ব্যাগ রেখে খাটের উপরে হাত পা ছেড়ে শুয়ে পড়ল। গালে হাত দিয়ে চোখের পানিগুলো গড়িয়ে পড়ল। আয়ন চোখ মুছে ফেলে। খাট থেকে নেমে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বের হয়ে হেয়ার ড্রাই করে খাটের উপরে শুয়ে পড়ল। ঘুম চলে আসলে আয়ন ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভেঙে গেল। আয়ন ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে চা বানিয়ে বিস্কিট খেতে লাগলো। রাহেলা চৌধুরী রান্নাঘরে এসে বলে, কি ব্যাপার, দুপুরে খেতে ডাকলাম কানে গেল না? আর ঘুমিয়ে গেছিলাম, তাই হয়তো শুনি নাই। ও, আপনারা দুইজন বাসায় কি থাকতে পারবেন? কেন, কোথাও যাবে নাকি? দেখো রাত করে ফিরবে, এইসব এই বাসায় চলবে না। চাচুর কাছে যাব। কোথাও যাওয়া লাগবে না। চাচুর কাছে আমার নামে নালিশ করবে নাকি? কোনো লাভ নাই। তোমার আব্বুকে আস্তে আস্তে বশে করে ফেলবো, তোমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়ন অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে আমি আপনার সাথে কি করছি যে আমার উপরে এত রাগ? তোমার ওপরে কোনো রাগ নাই, সমস্যা তোমার জন্ম হয়েছে আয়েশার পেটে, যার কারণে তোমাকে দেখলে
আমার শরীর জ্বলে ইচ্ছে করে খুন করে ফেলি। ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তুমি আমার ভাস্তিকে ভালোবাসো, তাই না? তোমাকে কখনোই তিশার হতে দিব না। এখানে তিশাকে কেন নিয়ে এসেছি শুনবে? তোমার প্রতি ঘৃণা ধরিয়ে দিব। তোমাকে যেন ঘৃণা করে দূরে সরিয়ে দেয়। তিলে তিলে তুমি যেন কষ্ট পাও। তোমাকে ছটফট করতে দেখতে পেলে আমি অনেক খুশি হব। সেই দিন আমার এতদিনের মনের ভেতরে আগুনটা নিভে যাবে। রাহিলা চৌধুরী কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ান বলে ওঠে, আমাকে কষ্ট পেতে দেখে আপনার কী লাভ? আর আম্মুর উপরে আপনার এত রাগ কেন? আমাকে একটু বুঝিয়ে বলবেন? তোমাকে বলছিলাম না আমি একজনকে ভালোবাসি? আমার কাহিনী তোমাদের বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, বাট সেটার সাথে আম্মুর কি সম্পর্ক? সম্পর্ক আছে তো। আমার ভালোবাসার মানুষ আর কেউ না, তোমার আব্বু। আর আমার থেকে কেড়ে নেওয়া মানুষটাই তোমার আম্মু। রাহিলা চৌধুরীর কথা শুনে আয়ন থমকে গেল, কয়েক পা পিছিয়ে গেল। আয়নের রাগ থাকতেও এখন আর রাহিলা চৌধুরীর উপর রাগ হচ্ছে না। আয়ন রাহিলা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে রাহিলা চৌধুরী হাসি থেমে গেল। আয়ন হেসে বলে, আপনাকে তো আমি আম্মু বলে ডাকি। আমার জন্মদাত্রী মাকে আমি কখনোই আম্মু বলি নাই। তাকে তো জ্ঞান হওয়ার পর থেকে পাই নাই। সে আমাকে দেখলেও চিনে না। আমাকে আপনি কি তিলে তিলে শেষ করবেন? আমার কোনো কিছুতে কষ্ট হয় না। ছোট থেকে আমার দাদিমা, চাচ্চু, আমার প্রিয় মানুষ দাদিমা তো আমাকে ছেড়ে চলে গেছে। চাচ্চু বিয়ে করে অন্য জায়গায় থাকে। মাঝখানে আপনার ভাস্তি আসলো, সেই ও আমাকে ছেড়ে দিয়েছে। আপনি আমার উপরে এভাবে রেগে থাকেন, আমি এতে অনেক খুশি। তাও তো আপনি আমার সামনে থাকবেন, আমাকে ছেড়ে তো অন্তত যাবেন না। আয়ন কথাগুলো বলে চোখের পানি মুছে হেসে চলে গেল। রাহিলা চৌধুরীর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিশা রান্নাঘরে আসলে রাহিলা চৌধুরীর চোখে পানি দেখে রাহিলা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, ফুপি তুমি কান্না করছো কেন? ফুপি আমার কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিও। রাহিলা চৌধুরী কিছু না বলে দৌড়ে রুমে চলে গেল। রাহিলা চৌধুরী রুমে গিয়ে খাটের উপর শুয়ে কান্না করতে করতে ভাবতে লাগলো, আল্লাহ, আমি রাগের বশে কি করতে যাচ্ছিলাম? আমি এতটাই নোংরা কিভাবে হতে পারলাম? আয়ান আমাকে আম্মু বলে ডাকে, আমাকে সম্মান করে। এত খারাপ ব্যবহারের পরও আমার সাথে একবার ও বেয়াদবি করলো না। আর আমি কিনা ওই আয়েশার ওপরে প্রতিশোধ নিতে গেছিলাম। যে ছেলের মুখে হাজারটা কষ্ট লুকিয়ে সবার সামনে হাসে, সেই ছেলেকে আমি কিভাবে কষ্ট দিতে পারি? কথাগুলো বলে কান্না করতে লাগলো। তিশা রাহিলা চৌধুরীর রুমে ঢুকে রাহিলা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, ফুপি এখন কিন্তু আমার কান্না পাচ্ছে। এইভাবে কেন কান্না করছো? ওই ফুপি আমাকে ক্ষমা করে দাও। তুমি আয়নের সাথে খারাপ ব্যবহার করো, আমার ভালো লাগে না। ফুপি আয়ন অনেক ভালো ছেলে, ওর পাশে তো কেউ নাই। সেখানে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোমার সাথে বেয়াদবি করছি। ওই ফুপি সরি, আর করবো না। আয়ন তিশার ফোন দিতেই রাহিলা চৌধুরী রুমে ঢুকতে দেখে দুজন কান্না করছে। আয়ন ভিতরে ঢুকে পড়ল, আম্মু, তিশা আপনারা কান্না কেন করছেন? আয়ন দেখো না ফুপি কখন থেকে কান্না করছে, কিচ্ছু বলছে না। তুমি বাহিরে যাও তো। আর এই নাও তোমার ফোন, অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে। তিশা ফোনটা নিয়ে চলে গেল। আয়ন দরজা লাগিয়ে দিয়ে বলল, আন্টি কি হয়েছে আপনার? কান্না কেন করছেন? আরে আপনি যেভাবে কষ্ট দিবেন আমি মাথা পেতে নিয়ে নিব। শুধু আব্বুর সাথে সারা জীবন সুখে থাকেন। আর হ্যাঁ, আব্বুকে যেন আমার বিষয়ে খারাপ বলতে যাইন না, তাহলে আপনাদের মাঝে ঝামেলা হবে। আয়নের কথা শুনে রাহেলা চৌধুরী উঠে সোজা আয়নকে জড়িয়ে ধরে কপালে মুখে চুমু দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও আয়ান। প্রতিশোধের আগুনে আমার জ্ঞান ছিল না আমি কি করতে যাচ্ছি। আয়ান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে আয়ন ধরে ফেলে, হাতে চুমু দিয়ে বলে, আন্টি কি করছেন? এই হাত দোয়া করার জন্য, পা ধরার জন্য না। প্লিজ এইসব করে আমাকে লজ্জায় ফেলবেন না। আমাকে আন্টি কেন বলছো? আম্মু না বলে ডাকতে? আম্মু বলে ডাকো না। আন্টি বলে ডাকছি, আমি তো আপনার শত্রুর ছেলে। আমার মুখ থেকে আম্মু ডাক শুনে রেগে যেতে পারেন, তাই? তুমি আমার ছেলে আর কারো না। আজ থেকে আমি তোমার আম্মু। আমি কখনোই সন্তান নিব না। তুমি আমাদের একমাত্র সন্তান হিসেবে থাকবে। আম্মু আমার বোন লাগবে, আমার একা ভালো লাগে না।
ফাজিল, স্যার কোনো বোন হবে না, তোকে বিয়ে করাবো, নাতি নাতনির মুখ দেখব। বাহ, তুমি থেকে তুই ডাক ভালো লাগছে। আম্মু, আপনি তুই বলে ডাকবেন? আপনি না বললে তুমি বলে ডাকিস। ঠিক আছে। অ্যান কথাটা বলে চোখের পানি মুছে দিয়ে বলে, আম্মু কান্না আর করবে না, তুমি আমার ভালো আম্মু হয়ে থাকো। আচ্ছা কি খাবি বল, রান্না করব। তুমি যা রান্না করবে তাই খাবো আম্মু। আমি কি তোর পছন্দের খাবারের কথা জানি নাকি? অ্যান ওর পছন্দের খাবারের নাম বলে। রাহিলা চৌধুরী রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। অ্যানও রান্নাঘরে গিয়ে বলে, আম্মু আমিও কি তোমাকে সাহায্য করব? না, তুই যা, বসে থাক, আমি একাই করতে পারবো। না, তুমি একা করবে, ভালো লাগবে না। আমিও সাহায্য করি, তুমি আমাকে দেখিয়ে দাও আম্মু। রাহিলা চৌধুরী আয়ন দুজন মিলে রান্না করতে লাগলো। তিশা ভুরু কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো। আমি কি ঘুমিয়ে গেছি নাকি জেগে আছি? ঘুমিয়ে গেছো? আয়নের কথা শুনে তিশা হাতে চিমটি কাটলে ব্যথাই বলে ওঠে, আমি তো স্বপ্ন দেখছি না, সত্যি। এত অবাক হওয়ার কিছু নাই। ছড়ো। আয়ন খাবার টেবিলের উপরে রেখে এসে বাকি রান্না করতে লাগলো। তিশা সোফায় বসে থেকে হিসাব মেলাতে পারছে না। 8 দিন পর। আয়ান, এই আয়ান, ওর তো। কি হয়েছে আম্মু? রেডি হয়ে নে, আমার ফ্রেন্ড দেশে এসেছে, ওর বাসায় যাব। ওঠেক তো, এত অলস হইছস কেন? তোমার ভাস্তি তো ঘুমাতে দেয় নাই, আমি কি করব? কুত্তা, আমি কি করছি তোকে? তোমাকে রাতে কতবার বললাম আমি ঘুমাবো, তুমি তোমার রুমে যাও, শুনছো আমার কথা? ফুপি, তোমার ছেলে কিন্তু মার খাবে, আমার উপরে দোষ দিচ্ছে। থামো দুইজন, রেডি হয়ে নে আর ওয়েট, তোদের লুডো খেলা বের করছি। কোথায় রে লুডো? আয়ন লাফ দিয়ে উঠে লুডো লুকিয়ে নিয়ে বলে, আম্মু কোথায় যে দোকানে মনে হয়, আমি ওইখান থেকে নিয়ে এসে ফেলে দাও গো। তোর পেছনে দে বলছি, সারা রাত লুডো খেলোস, পড়াশোনা তো চাঙ্গে পাঠাইছোস। তুমি ওইখান থেকে নিয়ে এসে ফেলে দাও গা, আর খেলবো না। তুমি যাও, আমি রেডি হয়ে নেই, লেট কিন্তু হয়ে যাচ্ছে। এসে দেখাবো মজা, যা দুজন তাড়াতাড়ি রেডি হয়ে নে। রাহেলা চৌধুরী চলে গেল। আয়ন দীর্ঘশ্বাস ফেলে লুডো রাখলে তিশা আয়নের কাছে এসে রাগিয়ে লুক নিয়ে বলে, আমার দোষ দিলি কেন? গেম খাস আবার কথা বলস। তুমি নিজে মনে হয় খেলো না, যাও তো, রেডি হতে দাও, আম্মু রেগে যাবে। তিশা চলে গেল। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, শার্ট প্যান্ট বের করে পরে নিল, রেডি হয়ে নিচে গেল। তিশা অনেকক্ষণ পর নিচে আসলো। আয়ন ভুরু কুচকে তাকিয়ে বলে, এতক্ষণ ধরে পেতনির মতো সাজছে। কি বললি? তোকে তো আমি। দুইজন ঝগড়া লাগাস না, বারবার আমার ফ্রেন্ড কল দিচ্ছে, তাড়াতাড়ি চল। রাহেলা চৌধুরী তিশা আয়ানকে নিয়ে বের হয়ে গেল। আয়ান বলে ওঠে, আম্মু তোমার কোন ফ্রেন্ড আমাদের বাসায় ডাকলে তো পারতে। ওই তো, এই বাসা চেনে না, আর 18 বছর পর দেশে আসছে। ও আচ্ছা। আর এটা কোন আন্টি? হেনা। কি হেনা আন্টি দেশে আসছে? আর আমাকে একবার বললোও না, আমি যাব না। আরে ওই তো, তোকে নিয়ে যেতে বলছে, তোদের দুজনকে দেখবো বলেছে। বাট ওইদিকে কোথায় যাচ্ছ? ওদের নতুন বাড়িতে যাব, ঠিকানার লোকেশন দিয়েছে। ও। তিনজন কথা বলতে বলতে চলে গেল। বাসার ভিতরে গাড়িটা থামালে তিনজন নেমে পড়ে। তিশা অবাক হয়ে গেল। আরে এই বাড়ি মানে? চিনোস নাকি? চল তো। তিশা কিছু বলার আগেই রাহেলা চৌধুরী হাঁটা দিল। আয়ন তিশা পিছন পিছন যেতে লাগলো। রাহেলা চৌধুরী সদর দরজায় নক করলো। কাজের লোক দরজা খুলে দিলে তিনজন ভিতরে চলে গেল। ভিতরে গেলে রাহেলা চৌধুরী ওর সব ফ্রেন্ডদের দেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করতে লাগলো। তিশা আয়ন আরও কিছু ছেলে মেয়েকে দেখলে একজন বলে, তোমরা দুজন এদের পাল্লায় পড়েছো, এখানে এসে বসো, আমাদের এখন কেউ পাত্তা দিবে না। তিশাপু, ভাইয়া। আয়ন অবাক হয়ে সিঁড়ির দিকে তাকাতেই আয়ন চমকে গেল। আতিয়া দৌড়ে এসে তিশাকে জড়িয়ে ধরল। রাহেলা চৌধুরী আয়ন তিশাকে ডাকলো। আতিয়ার সাথে দুজন যেতে লাগলো। আয়ন সবাইকে সালাম দিল। সালামের উত্তর নিল সবাই। রাহেলা চৌধুরী বলে ওঠে, এইটা আমার ছেলে আয়ান, আর এইটাকে চিনোস তো? রাহেলা চৌধুরীর কথা শুনে সব ফ্রেন্ডরা অবাক হয়ে বলল, মাশাল্লাহ, আয়েশা ম্যাম চা নিয়ে এসে।
রাহেলা চৌধুরীকে দেখে হাত পা কাঁপতে লাগলো, টিয়ে পড়ে যাবে। আইন সাথে সাথেই হাত দিয়ে ধরে ফেল। সবাই ওইদিকে তাকাতেই রাহেলা চৌধুরী চমকে গেল। আর সে কিছু বলার আগে রাহেলা চৌধুরীর সাথে সাথে আয়নকে বলে, আয়ান এই দিকে আয়। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাহেলা কেমন আছো? অনেক বছর পর। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। হ্যানা বলে ওঠে, ভাবে কি তুই চিনিস নাকি? হ্যাঁ খুব ভালো করে চিনি। কিরে আয়ান, তুই ওখানে দাঁড়িয়ে কি দেখোস? আয়ান এদিকে আয়। সে আম্মু রেগে যাও কেন? কানে শুনোস না কেন? এটাই তোমার ছেলে? বিয়ে করছো? হ্যাঁ আমার ছেলে। তুমি সেই ছেলেটা না আমার মেয়ের জন্য ফাইট করেছিলে? জি ম্যাম। সরি বাবা, আমি সেদিন বুঝতে না পেরে তোমার গায়ে হাত তুলেছিলাম। রাহেলা ভাগ্য করে এমন ভালো একটা সন্তান পেয়েছে। একদম, আমি সত্যিই ভাগ্যবতী যে আমি ওর মতো সন্তান পেয়েছি। তা তুমি এখানে? এটা আমার শ্বশুর বাড়ি, ওইটাই আমার মেয়ে আতিয়া। এটা তোমার রাহেলা আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, অনেক মিষ্টি দেখতে তুমি। ধন্যবাদ আন্টি। আর আপনি ভাইয়ার আম্মু? ওয়ালাইকুম আসসালাম, অনেক মিষ্টি দেখতে তো তুমি। হ্যাঁ। আপনি তো অনেক মিশুক আম্মু। ভাইয়ার সাথে তার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছেন। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকাতেই হ্যানা বলে, মামুনি কি বলো? এটাই তো রাহেলার ভাস্তি। ওর ছেলের গার্লফ্রেন্ড কিভাবে হয়? তিশা, তুই কি আমার উপরে রেগে আছিস নাকি? একবার তো আমার কাছে আসলি না। আসবো কেন? আপনি আমার কথা ভুলে গেছেন। হ্যানা তিশাকে জড়িয়ে ধরে তিশার অভিমান ভেঙে গেল। তিশার গালে চুমু দিয়ে বলে, তোকে কি বলতে পারি বল? আমি তো রাহেলাকে আগেই তোকে আনতে বলছি, জিজ্ঞেস কর। তিশা হ্যানা কথা বলতে লাগলো। আতিয়া আয়নের দিকে তাকিয়ে বলে, ভাইয়া সেদিন আপু আমাকে মিথ্যা কেন বললো? কি জানি। আতিয়া ভুরু কুচকে তাকালো। আয়নও ভুরু কুচকে তাকালে আতিয়া হেসে ফেল। হ্যানা আয়ন কি বলে, বাবা বসো। সমস্যা নাই আম্মু, আমি বাহিরে যাব। যখন চলে যাও আমাকে কল দিও। আচ্ছা যাও। কি রে শালা, এখানে কি করিস? আন্টি কেমন আছেন? সরি সরি, ভুলে বলে ফেলেছি। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এখানে কি করছো? হ্যানা বলে ওঠে, ও তো আমার বড় বোনের ছেলে। তুই কিভাবে জানোস? আয়নের বন্ধু হয়, আমাদের অফিসে ওরা আসতো, সেইখান থেকেই পরিচয় হয়েছিল। আয়ান চল রুমে যাই। এখানে সবার সাথে কি করবি? আচ্ছা চলো। আয়ন রাকিবের সাথে চলে গেল। আয়েশা এদিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। আয়ন রাকিবের সাথে আড্ডা দিতে লাগলো। আতিয়া আয়ন রাকিবকে ডাক দিল। রাকিব আতিয়াকে যেতে বলে। আয়নকে বলল। আয়ন রাকিবের সাথে যেতে লাগলো। নিচে গেল। রাকিবের আব্বু আম্মু আয়নকে দেখে বলল, চল খেয়ে আসি। আয়নের বাবাজি কেমন আছো? আয়ন বাবাজি কেমন আছো? আয়ন কথাটা শুনে হাসি মুখে রাকিবের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। রাকিবের আম্মু আয়ন রাকিবকে নিয়ে আসলো। সবার সাথে বসে খেতে বসলো। আয়ন রাকিবের আব্বু আম্মুর সাথে গল্প করতে লাগলো। আয়নকে এভাবে সবার সাথে মিশুকভাবে কথা বলতে দেখে হ্যানা বলে ওঠে, বাহ, তোর ছেলে তো অনেক মিশুক রে। কথাবার্তা কতটা সুন্দর, কিছুক্ষণের ভিতরে সবার সাথে মিশে গেছে। হ্যাঁ আমার ছেলেটা অনেক মিশুক, ওর সবার সাথে মিলে মিশে থাকতে পছন্দ করে। আয়ন খাওয়া শেষ করে রাকিবের আব্বু আম্মুকে বলল, ও আঙ্কেল আন্টি আপনাদের বলতে ভুলে গেছি। আয়নের কথা শুনে রাকিবের আব্বু আম্মু বলে, কি কথা? আব্বুকে বিয়ে করেছি, উনি আমার নতুন আম্মু। আয়নের কথা শুনে রাকিবের আব্বু আম্মু অবাক হয়ে গেল। রাকিবের আম্মু বলে, রাহেলার সাথে বিয়ে হয়েছে? যাক, খুব ভালো হয়েছে। রাহেলা অনেক ভালো একটা মেয়ে। আমার আম্মু বেস্ট আম্মু। আচ্ছা রাকিব, ওইখানে যেতে হবে কত বাজে খেয়াল আছে? আম্মু আব্বু এসেছে। বের হবো। রাহেলা চৌধুরী কিছু বলবে তার আগে রাহেলা চৌধুরীর ফোন বেজে ওঠে। আয়েশা রাহেলা চৌধুরীর ফোনে আয়নের আব্বুর ছবি ভেসে উঠলে চমকে গেল। রাহেলা চৌধুরী ফোনটা ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা সবাই কই? আমার ফ্রেন্ডদের বাড়িতে। তুমি দেশে এসেছো নাকি? হ্যাঁ, দেশে আসবে আমাকে তো একবার বললে না। সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ। রাহেলা চৌধুরী হেসে দিল। রাহেলা চৌধুরী বলে ওঠে,
আচ্ছা শুনো, দরজার পাশে যে টব আছে না, ওপরে ওটার ভেতরে দেখো। কখন আসবে শুনি? বেশি সময় লাগবে না। রাহিলা চৌধুরী হাত থেকে হেনা ফোনে আয়নের আব্বুর সাথে কথা বলতে লাগলো। সবাই আয়নের আব্বুর সাথে কথা বলে মজা করতে লাগলো। আয়শা আয়নের আব্বুর কণ্ঠ শুনে চমকে গেল। আয়ন বলে ওঠে, আম্মু আব্বু এসেছে? হ্যাঁ। আম্মু তোমরা তাহলে বাসায় যাও, আমি একটু বের হব। কোথায় যাবি? আম্মু তোমাকে রাতে বললাম না? আচ্ছা তাড়াতাড়ি বাসায় ফিরবি কিন্তু। আয়ন সবার থেকে বিদায় নিয়ে রাকিবের সাথে বের হয়ে যেতে আয়শা আয়নের পিছন পিছন যেতে লাগলো। আয়নকে ডাক দিলে আয়ন পিছনে ঘুরে তাকালো। আয়েশা আয়নের কাছে দৌড়ে গিয়ে বলে, তুমি আরমানের ছেলে? জি আন্টি। আয়নের কথা শুনে আয়েশা কয়েকবার পিছিয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আয়নকে ধরতে যাবে, সাথে সাথে আয়ন রাকিবের বাইকে উঠে চলে গেল। আয়েশা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আয়েশা চোখের পানি মুছে বাসার ভিতরে গেল। রাহেলা চৌধুরী চলে যেতে নিলে আয়েশা তাকিয়ে থাকলো। রাহেলা চৌধুরী বলে ওঠে, ধন্যবাদ তোমাকে। রাহেলা চৌধুরী কথাটা বলে মিষ্টি করে হেসে চলে যেতে লাগলো। আয়শার রাগ হতে লাগলো। আয়শা ওইখানে 1 মিনিট না থেকে চলে গেল। এদিকে আয়নোর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে রাত 11টার দিকে বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে দেখে সবাই বসে গল্প করছে। আয়ন গিয়ে তিশার পাশে বসে বলল, আব্বু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা আয়ান বাবু, আপনার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তাই? তা শুনলাম আপনি তো 1 সপ্তাহ ধরে ভার্সিটিতে যান নাই। না মানে বাসায় তো পড়ছি। আগামীকাল থেকে আর যেন ছুটি কাটাও না, বলে দিলাম। ওকে। আচ্ছা তোমরা খাবার খাইছো? হ্যাঁ তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দেই। আম্মু আমি খেয়ে এসেছি, আমি খাবো না। আচ্ছা অনেক ঘুম পাচ্ছে। আয়ন চলে গেল। তিশা আয়নের পিছন পিছন যেতে লাগলো। তিশা আয়নের রুমে ঢুকে আয়নকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে উপরে উঠতে যাবে, সাথে সাথে আয়ন পা দিয়ে ধরে ফেলো। তিশা পেটে আয়নের পা দেখে তিশা রেগে পায়ে থাপ্পড় মারতে লাগলো। আয়ন সাথে সাথে পা সরিয়ে বলে, আরে বাবা কতবার তোমাকে বলছি লুচ্চামি করবে না। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল তোমার আব্বু আম্মু যাবে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। এখন তো রোমান্টিক হও। বিয়ে হোক তারপর, এখন এখান থেকে দূরে যাও। বিয়ের আগে লুচ্চামি করবে না বলে দিলাম। এই জন্যই তোমার উপরে রাগ হয়। ছেলে হয়ে আনরোমান্টিক কেন রে? বিয়ে হোক তারপরে দেখাবো মজা। যাও এখান থেকে, ঘুমাবো। থাক, তুমি ঘুমাও। আমি যখন চলে যাব বুঝবি মজা। যাও গা, মজা বোঝার কিছুই নাই। গুড নাইট। আয়ন কথাটা বলে খাটে শুয়ে পড়লো। তিশা লাইট অফ করে দিয়ে চলে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে আয়ন ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে গিয়ে অবাক হয়ে গেল। ওর আম্মু রুমে গেলে দেখে কেউ নাই। আয়ন টি টেবিলের উপর কাগজ দেখে হাতে নিয়ে দেখে রাহেলা চৌধুরী লিখেছে, আয়ান, আমি আর তোর আব্বু একটু বের হয়েছি। তুই ক্লাস শেষ করে তিশাকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। আর টেবিলের ওপরে খাবার আছে, খেয়ে নিস। ইতি তোর আম্মু। আয়ন কাগজটা রেখে টেবিলের সামনে গিয়ে হালকা খাবার খেয়ে বের হয়ে গেল। ভার্সিটিতে গিয়ে ক্লাস করে ছুটি হলে রাকিবের সাথে তিশাদের ভার্সিটিতে চলে গেল। আয়ন রাকিব ভার্সিটির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। তিশা বের হলে রাকিব বলে ওঠে, আপু ভালো আছো? হ্যাঁ, তুই ভালো আছোস? তা তো ভালো। এক্সের সাথে এত মেলামেশা কেন? আবার ওকে ছেড়ে দেওয়ার ধান্দা নাকি? হুম। রাকিব চুপ কর। এ আম্মু তোমাদের বাসায় গেছে কেন? আমি কি জানি, চলো বাসায় গেলে দেখতে পাবো। আর রাকিব, তোর খবর পরে নিচ্ছি। তিশা আয়নের বাইকে উঠে পড়ল। আয়ন বাইক চালিয়ে তিশা বাসার দিকে চলে গেল। তিশাদের বাসায় যেতে যেতে 5টা বেজে গেল। আয়ন বাইক রেখে তিশার সাথে যেতে লাগলো। কলিং বেল বাজালে তিশার আম্মু দরজা খুলে দিল। আয়ন সালাম দিয়ে তিশার সাথে ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল। আয়ন সবাইকে সালাম দিল। ওর চাচুর পাশে বসে জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। তিশা ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ আব্বু। এত পাম দেওয়া লাগবে না, যা রেডি হয়ে আয়। আন্টি আম্মু কোথায়? এই তো আমি, এই দিকে আয়। আয়ন উঠে গেল। রায়লা চৌধুরী আয়নের হাত ধরে রুমে নিয়ে গিয়ে পাঞ্জাবি দিয়ে বলল, এইটা পরে নে। কেন? যেটা বলছি ওইটাই কর। রাহেলা চৌধুরী আয়নের শার্ট খুলে পাঞ্জাবি পরিয়ে দিতে লাগলো। আয়ন ভুর কুচকে তাকলে রাহেলা চৌধুরী কপালে চুমু দিয়ে বলল, আমার ছেলেটাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে, কারো নজর না লাগুক যেন।
আম্মু পাঞ্জাবি পরানোর মানে কি? চল বাহিরে, বুঝতে পারবি। রাহেলা চৌধুরী আয়নকে নিয়ে বাইরে গেল। সোফায় বসিয়ে দিল। আয়নের রাতের কথা মনে পড়তেই বুঝতে বাকি রইল না কি হতে যাচ্ছে। আয়ন মনে মনে কিছু হইল কাউকে বুঝতে না দিয়ে বসে থাকলো। তিশাকে আয়নের পাশে বসিয়ে দিয়ে বিয়ে পড়ানো শুরু করে দিল। তিশা আগে কবুল বলো, আয়ন চুপ করে থাকলে তিশার রাগ হতে লাগলো। কিরে কবুল বলস না কেন? আমার এক্সের কথা মনে পড়ছে। আমি আমার এক্সকে বিয়ে করব, আপনাকে না। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। তিশা ঘোমটা খুলে রাগী লোক নিয়ে বলে, তোর এক্স তোর সামনে বসে আছে, তাড়াতাড়ি কবুল বল। তুমি আবার কে? পেতনির মতো লাগছে। আয়নের বাচ্চা, এখন মজা করবি না বলে দিলাম। আয়ান, মজা করিস না তো। আয়ন কবুল বলতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে তিশা আয়নের হাত ধরে আয়ন বলে ওঠে, এখন বোঝাবো মজা। আমাকে এতদিন আনরোমান্টিক ছেলে বলছো না, দেখাবো মজা কে আনরোমান্টিক আর কে রোমান্টিক। লাভ নাই, আমাকে আপনাদের বাসায় তুলে দেবে আমার পড়া শেষ হইলে। কইলে হইল নাকি আম্মু? ওই আম্মু, কি হয়েছে? তিশাকে আমাদের বাসায় যেতে দিবে না? না। আজব তো, আমার বউ, আমি নিয়ে যাব, এখানে রাখবো না। আয়নের কথা শুনে সবই হেসে ফেল। আয়নের আব্বু নিজের ছেলের এই অবস্থা দেখে মিটিমিটি হাসলো। আয়নের চাচু বলল, আয়ান এভাবে বলে লাভ নাই, তিশার আব্বু যেতে দিবে না। আঙ্কেল আমাদের বিয়ে দিলেন, তাহলে আমার বউকে আমাদের বাসায় কেন পাঠাবেন না? তোমাদের পড়াশোনা শেষ হইলে অনুষ্ঠান করে তুলে দিব। আমি মানি না, তিশাকে নিয়ে আমি যাব, চলো। আয়নের কথা কেউ না শুনলে আয়ন তিশাকে কোলে তুলে নিয়ে যেতে নিলে রাহেলা চৌধুরী বলে ওঠে, আয়ান, রাগ হচ্ছে কিন্তু, এমন বেহায়াপনা করার মানে কি? আম্মু আপনার ভাস্তি আবার আমাকে ছেড়ে চলে যেতে পারে। আমি অনেক কষ্ট সহ্য করছি, আর এখন আমি আমার ভালোবাসার মানুষকে একেবারের জন্য পাইছি, তাহলে আমি ওকে কেন অন্য জায়গায় রেখে যাব? সারাদিন ফোনে ঝগড়া করবে, তার থেকে সামনে থেকে ঝগড়া করা ভালো। আমি বারবার শ্বশুর বাড়িতে আসতে পারবো না। আচ্ছা আচ্ছা, তুমি নামাও, তোমার সাথে পাঠিয়ে দেব। এখন নামাও, আজকে বাসায় যেতে পারবে না। সত্যি দিবেন তো? হ্যাঁ দিব। আয়ন নামিয়ে দিল। রাকিব কল দিলে আয়ন কল রিসিভ করলে রাকিব বলে ওঠে, আয়ান, আজকে আতিয়ার বার্থডে, মামি তোকে ইনভাইট করেছে। শোন, আমরা কয়েকজন মিলে ওর বার্থডে সারপ্রাইজ দেব। তুই আগামীকাল আসতে পারবি কি? বাসায় যেতে পারবো না, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের ওই রুমটা সাজাবো। বাসায় আসলে কি হবে? আমার ভালো লাগে না এত মানুষের ভিতরে যেতে। তুই প্ল্যান করে ওকে নিয়ে আসবি, বাকিটা আমি দেখে নিব। আর ওইটা আমি ওই পার্টি রাখবো। বাহ, হঠাৎ আমার বোনের জন্য তোর এত ভালোবাসা? তোর গার্লফ্রেন্ডের জন্য তো কখনো এমন গিফট দেশ নয়। ছোট বোনের মতো কথা কম বল। মামি আসতে বলেছে নে, মামির সাথে কথা বল। আয়ান আসবে না? সরি আন্টি, আমি যেতে পারবো না। আমি তোমার মায়ের মতো, আমার কথা তুমি শুনবে না? মায়ের মতো? মা তো আর না। আয়শা চুপ হয়ে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, কে রে? কেউ না আম্মু। আচ্ছা আন্টি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আয়ন কল কেটে দিল। রাকিব কল আবার দিলে আয়ন কল রিসিভ করলো না। রাহেলা চৌধুরী বলে ওঠে, আয়শা কলে ছিল নাকি? মানে? রাকিবের মামি আয়শা। ম্যাম, কেন আয়ানকে কল দিবে? দেখি ফোনটা দে তো। আয়নের হাত থেকে ফোন নিয়ে কল রিসিভ করে লাউড স্পিকারে দিলে রাকিব বলে, ওই শালা, তোর সাহস কি করে হয় মামির মুখের ওপরে কথা কাটার? তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস নাকি? আঙ্কেলকে কল দিয়ে বলে দিব। রাকিব, আমি আয়ান না, ওর আম্মু বলছি। সরি আন্টি, আসলে আয়ান মামির মুখের ওপরে কল কেটে দিয়েছে। বিষয়টা কেমন দেখায় না? তোমার মামির কাছে ফোন দাও তো। রাকিব আয়েশার কাছে ফোন দিলে আয়েশা সালাম দিল। আয়নের আপুর বুকের ভিতর ঢুক করে উঠল। রাহেলা চৌধুরী বলল, ওয়ালাইকুম আসসালাম। আয়শা, শুনো, তুমি আমার ছেলের থেকে দূরে থাকো। আগে আমি তোমাকে কিছু বলি নাই, চুপচাপ সব সহ্য করে গেছি, কিন্তু আমার সন্তানের দিকে চোখ দিলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আজকের পর থেকে আমি যেন তোমাকে আমার ছেলেকে কল দেওয়া না দেখি, আশেপাশে যেন না দেখি। আম্মু কি বলছো? আয়ন ফোনটা নিয়ে কেটে দিয়ে বলে, আম্মু পাগল হয়ে গেছো নাকি? কল কাটলি কেন? আর যদি আমি তোকে ওর সাথে কথা বলা দেখি,
তোর খবর আছে। রাহেলা জাস্ট শাট আপ। আয়ান তুই তিশাকে নিয়ে যা। আমাকে একদম ধমকাবে না। আমি আমার ছেলের ভাগ কাউকে দিব না। আমার মেজাজ গরম করো না, এই বিষয়ে এখানে ক্লোজ করো। আম্মু শান্ত হো, আমি তোমার ছেলে, তোমারই আছি। আয়েশা ম্যামের সাথে আয়ান তোমার কোনো সম্পর্ক আছে নাকি? জানি না আম্মু, বাসায় যাব, তিশাকে নিয়ে চলে এসো। আয়ন কথাটা বলে চলে গেল। কারোর কোনো কথা না শুনে আয়ন চলে গেল। বাসে গিয়ে আয়ন ঘুমিয়ে গেল। আয়নের ঘুম ভাঙলে দেখে তিশা ওর পাশে শুয়ে থেকে ফেসবুকিং করছে। আয়ন তিশাকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে পা ধুয়ে টান দিয়ে শুয়ে দিয়ে কিছু বলার আগেই তিশার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিশা চোখ বড় বড় করে ফেল। আয়ন তিশার হাত থেকে ফোন সরিয়ে দিয়ে দুহাত চেপে ধরে কিস করতে লাগলো। 2 মিনিট পর ছেড়ে দিলে তিশা ভুরু কুচকে তাকিয়ে বলে, বাদর, ভয় পেয়ে গেছিলাম। আয়ন তিশার কথায় কোনো উত্তর না দিয়ে আবার কিস করলো। তিশা মুচকি হেসে দিলে আয়ন ঠোঁট ছেড়ে দিয়ে বলল, তোমার ঠোঁটগুলো অনেক মিষ্টি তো। চকলেট খাইছি। ও তাই বলো। আমি ভেবেছিলাম সত্যি মেয়েদের ঠোঁট মিষ্টি হয় নাকি। আমার ঠোঁট মিষ্টি আছে। ওয়েট, আবার চেক করি। একদম না, যাও ফ্রেশ হয়ে নাও, নিচে গেলাম আমি। তিশা চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে ওর আব্বু আর রাহেলা চৌধুরী ঝগড়া করছে। আয়ন গিয়ে সোজা দুজনের মাঝে বসে বলল, কি সমস্যা? এমন ঝগড়া লাগার কারণ কি? তুই মাঝখান থেকে সর। তোর বাপ ভাব বেড়ে গেছে। বয়স এখনো মনে হয় কম আছে। কয়েকদিন পর দাদা হয়ে যাবে, তারপর আবার ভাব নিয়ে বসে আছে। আব্বু আবার কিসের ভাব নিল? বেডি মানুষের সাথে কি সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে, আর আমি কিছু বললে ছ্যাত করে ওঠে আর এমন ভাব দেখায় না জানি কি। আব্বু এটা তো একদম ঠিক না, তুমি আম্মুর সাথে এমন করো কেন? আমি কি করছি? তোর আম্মুর মাথায় সমস্যা হয়েছে, অফিসের বিষয়ে কথা বলছি। আমি কি প্রেম করছি নাকি? আগে সন্দেহ করতো, এখনো পরে। আগে মানে? তুমি মনে হয় একটা কথা জানো না, আম্মু কিন্তু আব্বুর এক্স ছিল। কথাটা বলে আয়ন লাফ দিয়ে সোফা থেকে উঠে পড়ল। রাহেলা চৌধুরী রাগী লুক নিয়ে তাকাতেই তিশা বলে, ও এই তার কাহিনী? তাহলে ফুপার জন্য তুমি এতদিন বিয়ে করো নাই? আল্লাহ, তুমি তো দেখছি ভয়ঙ্কর। শেষমেশ সেই প্রিয় মানুষকে বিয়ে করলে। কাউকে মন থেকে চাইলে তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন ঠিক পাওয়া যায়, যদি মানুষ যোগ্য হয়। ও, তাও ঠিক বলছো। আসলে আমি তো ভেবেছিলাম তিশা আমার স্ত্রী কোনোদিন হবে না। তিশা আমার সাথে 1 বছর কোনো যোগাযোগ করে নাই। হঠাৎ করে কি দিয়ে কি হয়ে গেল, লাস্টে ওকে আবার নতুন করে পেলাম। আমি তো এসব শুনে অবাক। আমার বকামার্কার ছেলে প্রেম করে শেখা খাইছিল। হিহি, তুমি আমাকে দিয়েছিলে? আমার ভাস্তি তোমার ছেলেকে দিয়েছিল। লাস্টে সবাই পূর্ণতা পেয়েছে। তোমার বউ ও যাকে ভালোবাসতো তাকে পেয়েছে। রাহেলা চৌধুরী কথাটা বলে চুপ হয়ে গেল। আইন কিছু না বলে ওইখান থেকে চলে গেল। তিশা রাহেলা চৌধুরীকে বলল, আয়ানের আম্মুকে তুমি চেনো ফুপি? হ্যাঁ, তুমিও চেনো। আমি কিভাবে? চেনোস, বাট বলবো না কে। কেন? চাই না তুই আবার গিয়ে শাশুড়ির সাথে থাকোস, তাই। হিংসুটে। সবাই মিলে কথা বলতে লাগলো। আইন সাদে চলে গেল। 10টার দিকে তিশা এসে আইনকে পিছন থেকে জড়িয়ে ধরে আইন তিশার দিকে ঘুরে তিশার কপালে চুমু দিয়ে সামনের দিকে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কখনো আমাকে একা করে চলে যাবে না তো? এই হাত যখন ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে শক্ত করে ধরে রাখবো। হাত এভাবে শক্ত করে ধরে যদি থাকো তাহলে ভাত খাবো কিভাবে? আর আইনের কথা শুনে তিশা রেগে তাকালে আইন হাসতে লাগলো। আইন তিশাকে কোলে তুলে নিয়ে নিচে গেল। সবাই একসাথে খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। তিশা রুমে ঢুকতেই আইন দরজা লাগিয়ে দিয়ে সোজা কোলে তুলে খাটের উপরে শুয়ে দিয়ে তিশার বুকের উপর থেকে ওড়না ফেলে দিয়ে তিশার গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে সব জায়গায় কিস করতে লাগলো। তিশা পাগলের মতো আইনকে পাল্টা কিস করতে লাগলো। আস্তে আস্তে দুজন নিজেদের ভিতর হারিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে তিশা দেখে আয়নের বুকে শুয়ে আছে। নিজের দিকে তাকাতেই তিশা লজ্জে লাল হয়ে যেতে লাগলো। তিশা যেই উঠতে যাবে সাথে সাথে আইন টান দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে তিশা বলে ওঠে, এই ফাজিল ছাড়ো, ভার্সিটিতে যেতে হবে। একটু থাকো। দেওয়াল ঘড়ির দিকে তাকাও, সময় নাই, ওঠো তাড়াতাড়ি।
আয়ন চোখ খুলে চমকে উঠল। আয়ন তিশাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। দুজন একসাথে গোসল করে নিল। দুজন ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরতে লাগলো। আয়ন রেডি হয়ে তিশার কপালে চুমু দিয়ে বলল, বউ তুমি একা যাও, আমি ভার্সিটিতে যাব না। আম্মুকে যেন বলো না প্লিজ। কই যাবে? পরে বলবো, এখন থাকো যাই। আয়ন নিচে চলে গেল। রাহিলা চৌধুরী ডাক দিলে আয়ন বলে, আম্মু বাহিরে খেয়ে নিব। আয়ন বাইক নিয়ে চলে গেল। সিক্রেট বাসায় চলে গেল। আয়ন রাকিবকে কল দিয়ে রাকিব রিসিভ করে বলে, তোকে কিছু করা লাগবে না, তোকে সামান্য আসতে বলে আমারই ভুল হয়েছে। তোর আম্মু মামির সাথে যে ব্যবহারটা করেছে, শোন, তোর আমার কাজিনের জন্য কিছু করা লাগবে না, আর কল দিস না। আয়নকে কিছু বলতে না দিয়ে রাকিব কল কেটে দিল। আয়ন সিক্রেট বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা আয়েশার শ্বশুরবাড়িতে চলে গেল। কলিং বেল বাজালে হ্যানা দরজা খুলে দিলে আয়ন সালাম দিল। সালামের উত্তর নিয়ে আয়ন বলে, আন্টি রাকিব কি এখানে? আয়নের কথা শুনে হ্যানা বলে, ওরা সব রুমেই আছে। চলে গেল। রুমের ভিতরে ঢুকতে রাকিব বলে ওঠে, তুই এখানে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোর মা জানলে অনেক রেগে যাবে, চলে যা। কথা কম বলো। তুই বাসায় যা, তোর মায়ের আঁচল ধরে বসে থাক। আয়ন রেগে ধমক দিলে রাকিব চুপ হয়ে গেল। পরে আয়নকে কিছু বলল না। সবাই মিলে প্ল্যান করতে লাগলো। প্ল্যান করার শেষে সবাই জিনিসপত্র কিনতে চলে গেল। কেনা শেষ করে রেস্তোরাঁয় সবাই মিলে খেয়ে নিল। বিকেলের দিকে আয়ন সবার সাথে মিলে ছাদের উপরে সাজাতে লাগলো। 8টার দিকে সব কাজ শেষ হলে আয়ন রাকিবকে বলল, আমি এখন যাই, আর এখানে আমার গিফট আছে, আতিয়াকে দিস। আয়ন ছাদ থেকে নেমে বসার ঘরে যেতেই আয়েশার সামনে পড়ে গেল। আয়েশা কিছু বলার আগে আয়ন পাশ কেটে চলে গেল। আয়েশা কিছু বলতে পারল না। আয়ন বের হয়ে বাইক নিয়ে চলে গেল। বসা ঘরে ঢুকতেই রাহেলা চৌধুরী বলল, এতক্ষণ কই ছিলি? আর তিশা কই? কেন তিশা আসে নাই? না, ওই কোথায়? আমি তো ভেবেছিলাম তোর সাথে। ওয়েট। আয়ন তিশাকে কল দিলে তিশা কল রিসিভ করে বলল, আয়ান, আমি তো আয়েশা ম্যামদের বাসায়, তুমি ফুপিকে ম্যানেজ করে নাও। ওইখানে কি করছো? আতিয়া বার্থডে, তোমাকে তো ইনভাইট করেছে, আর তুমি তো আসলে না। আর ম্যাম আমাকে এত করে বলল, তাই আমি এখানে চলে এসেছি। আচ্ছা থাকো। আয়ন কল কেটে দিল। রাহিলা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কোথায় ওই? আম্মু ওর এক ফ্রেন্ডদের বাসায়, তুমি চিন্তা করো না তো। আয়ন কথাটা বলে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়ন পড়তে বসলো। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই তিশাকে বুকের উপর শুয়ে আছে দেখতে পেল। আয়ন তিশার কপালে চুমু দিল। আয়ান, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? কই কি লুকাইছি? আয়েশা ম্যামের সাথে তোমার কি সম্পর্ক? আতিয়া যখন সবাইকে বলে আমি তোমার বউ, আয়েশা ম্যাম আমাকে বেশি আদর করেছিল, আমাকে যেন চোখের আড়াল করছিল না। কাহিনী কি বলো তো? আর তুমি আতিয়াকে গিফট দিয়েছো, সবার সাথে ছাদের সব কিছু সুন্দর করে সাজিয়েছো, অথচ ওইখানে কেন থাকলে না? তোমাকে তো তোমার ম্যাম এমনিতে অনেক ভালোবাসে, সেখানে আবার আমার বউ হওয়াতে কেন ভালোবাসবে? আর ওই ছোট মানুষ, তাই লুকিয়ে গিফট দিয়ে এসেছি। আম্মু জানলে কষ্ট পাবে, তাই থাকি নাই। হ্যাঁ। ফুপি কেন ওনার উপরে এত রেগে আছে? আর ওনাকে কেন সেদিন বলল তোমার ভাগ কাউকে দিবে না, তোমার আশেপাশে যেন না থাকে? নাকি আয়েশা ম্যাম তোমার আম্মু? হ্যাঁ, উনি আমার আম্মু। কি? হ্যাঁ। ও, বাট আয়ান তাহলে তোমার আকাশ? প্রথম নাম ছিল, পরে আব্বু চেঞ্জ করে দিয়েছে। আয়ান ম্যাম তো তোমাকে অনেক ভালোবাসে, আমি ম্যামের সব কিছু জানি। আর তোমার থেকে যতটুকু জানি তুমি কিছুটা ভুল বুঝছো। ম্যামের আম্মুর কথা শুনে আজ তোমার আব্বুর সাথে ওনার ডিভোর্স হয়েছে। এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল, তোমার নানু সব নষ্টের মূল। উনি তাদের সংসারটা নষ্ট করেছে। ম্যাম আগে তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক ছিল, বাট উনি সব মেনে নিয়ে তোমাদের নিয়ে থাকতে চেয়েছিল। তোমার আব্বুর আর্থিক অবস্থা ভালো ছিল না। তোমার আম্মু বাপের বাড়িতে গেলে কান পড়া নিয়ে ম্যামের মাথা খারাপ করে দিত, আর তোমার আব্বুর সাথে ঝামেলা হইতো। ম্যাম তার মায়ের কথা শুনে তার এখনকার হাজব্যান্ডের হাত ধরে চলে যায়। তোমাকে চাইলে তোমার আব্বু দেয়নি, তোমাকে নিয়ে এখানে চলে এসেছে। থামো, এইসব কিছু শুনতে চাই না। তুমি ম্যামের সাথে এমন করো না। ম্যাম তোমার এমন ব্যবহারে অনেক কষ্ট পায়। ম্যামের নিজেরও ভুল আছে, আমি মানছি, বাট ম্যাম তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ থামো তো, ভালো লাগছে না, ভার্সিটিতে যাব। অ্যান উঠে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তিশা রেডি হইলে দুজন মিলে নিচে গিয়ে খাবার খেয়ে বের হয়ে গেল।
আইন তিশাকে ওর ভার্সিটিতে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে চলে গেল 5 বছর পর। তোমার মেয়েকে চুপ করাবে? আমি ঘুমাবো, আগামীকাল আমার প্রথম অফিস। আরে বাবা, আমি তো চেষ্টা করছি নাকি? তুমি হুদাই ওকে ধমক দিতে গেছো কেন? কোন জিনিসটা ঘরে ঠিক রাখছে শুনি? একটু দুষ্টুমি করবেই, ছোট মানুষ। দূর, তোমার মেয়েকে তুমি সামলাও, আমি ঘুমিয়ে গেলাম। আইন ওর মেয়েকে সামলাতে লাগলো। আইনের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। আইন আস্তে আস্তে শুয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আয়ন দেখে ওর মেয়ে মুখের দিকে তাকিয়ে হাসছে। আয়ন হাসি মুখে কপালে চুমু দিয়ে বলল, আমার আম্মুর মাথায় কি বুদ্ধি চলছে? আয়নায় নিজের মুখ দেখেন। আয়ন ওর মেয়েকে কোলে নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আয়ন ভয় পেয়ে গেল। আয়নের মেয়ে হাসতে হাসতে বলে, আব্বু, তোমায় একদম ভূত লাগছে। আয়ন বলে ওঠে, মুখে এসব কি করছো মার্কার দিয়ে? আমি বের হইলাম, ফুপির কাছে দিয়ে কোথাও যাও না, আর কল দিলে আমাকে নিয়ে এসো। আমার কিস তো দিয়ে যাও। তিশা আবার ঘুরে এসে আয়নের কপালে কিস দিলে। আয়নের মেয়ে আরুষি কপালে এগিয়ে দিলে তিশা কপালে চুমু দিয়ে মিষ্টি করে হেসে বলে, আম্মু, আমার আর দুষ্টুমি করো না প্লিজ। আরুষি হেসে বলে, আম্মু, আমার জন্য চকলেট নিয়ে এসো, আর আমি দুষ্টুমি করব, বেশি না, এই একটু। কথাটা বলে হাসতে লাগলো। আয়ন ভুরু কুচকে তাকিয়ে বলে, 3 বছরের বাচ্চা এত পাকনা কেমন হইল? আমার মনে হয় ওই তোমার মতো হয়েছে। তুমি আগে যে দুষ্টু ফাজিল ছিলে। তিশা কিছু বলবে তার আগেই আরুষি হেসে বলে, আম্মু, তুমি আগে দুষ্টু ছিলে, তাহলে আমাকে কেন দুষ্টু বলো? নিজে আগে ভালো হও। কুল কুল, যাও। তিশা চলে গেল। আয়ন আরুষিকে নিয়ে ওয়াশরুমে গিয়ে দুজন ফ্রেশ হয়ে নিচে গেল। রাহিলা চৌধুরী আরুষিকে কোলে নিয়ে পড়ল। আমার দাদু ভাই আজকে রাতে কি কাজ করেছিলেন? আরুষি আয়নের কোল থেকে নেমে বলে, আমি একটু আর্ট করতে নিয়েছিলাম, তাতে আম্মু আমাকে মারলো আর ধমক দিল। আব্বু কিচ্ছু বললো না। আহারে সোনা আমার, চলো তোমার জন্য নুডলস রান্না করছি, খেয়ে নিবে। আরুষিকে নিয়ে চলে গেল। আয়ন টেবিলের সামনে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে রাহিলা চৌধুরী বলে ওঠে, আয়ান, আরুষিকে নিয়ে ঘুরতে যা, এতদিন তো সময় দেশ নাই, এখন তো পরীক্ষা শেষ, তুই এখন ফ্রি, এখন থেকে আমার দাদু ভাইকে সময় দিবি। যাবো তো, ওকে রেডি করে দাও, আমি রেডি হয়ে আসছি। আয়ন রুমে চলে গেল। রেডি হয়ে নিচে আসলে দেখে আরুষিকে পরিমতো লাগছে। আয়ন আরুষিকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে ওঠে, আমার ছোট পরি। আব্বু, আমার তো ডানা নাই, তাহলে আমি পড়ি কিভাবে হই? আয়ন বলে ওঠে, আমার ভুল হয়েছে, ক্ষমা করেন, চলেন আম্মু, আমরা আসছি। আয়ন আরুষিকে নিয়ে বের হলো। বাইক বের করে আয়ন টাঙ্কির উপরে আরুষিকে বসিয়ে বের হয়ে গেল। সারাদিন আরুষিকে নিয়ে ঘুরতে লাগলো। তিশার কল আসলে আয়ন আরুষিকে নিয়ে চলে গেল। আয়ন তিশার অফিসের সামনে বাইক থামালে আরুষি বায়না করলো নামবে। আরুষিকে নামিয়ে দিলে আয়ন ফকির আসলে টাকা দিতে যাবে। হঠাৎ করে আরুষি গাড়ির নিচে পড়তে যাবে। সাথে সাথে একজন মহিলা আরুষিকে বাঁচিয়ে নিল। আয়ন বাইক থেকে নেমে দৌড়ে মহিলার কাছে গিয়ে দেখে আয়েশা ম্যাম। আরুষি ভয়ে কান্না করতেই আয়ন আরুষিকে বুকের সাথে জড়িয়ে নিল। আয়েশা ম্যামের হাত থেকে রক্ত বের হতে দেখে আয়ন ওনাকে ধরে পড়ল, ধন্যবাদ আমার কলিজার টুকরাকে বাঁচানোর জন্য, আর আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে। আয়েশা আয়নকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। আয়নের বুকটা কেঁপে উঠল। আরুষি কান্না করতে করতে বলে, দাদু, আমার আব্বুকে ছেড়ে দেন, আব্বু ওনাকে ছেড়ে দিতে বলো না। আয়ন বলে ওঠে, আমি যেমন তোমার আব্বু হই, ওনারও আব্বু হই। আয়নের কথা শুনে আয়েশা বলে ওঠে, আয়ন বাবা, কেমন আছিস? এটাই বুঝি আমার দাদুমণি? আয়েশা আরুষিকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়ন আয়েশাকে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন রুমাল দিয়ে আয়েশার হাত বেঁধে দিল। তিশা বের হয়ে আসলে আয়েশাকে দেখে অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আরুষি বলে ওঠে, আম্মু, তুমি ওনাকে চেনো? আম্মু, উনি আমাকে বাঁচিয়েছে, দেখো আমার জন্য হাতে কেটে গেছে। মানে? বাইক থেকে নামার বায়না করছিল, নামিয়ে দিয়েছি। ওনাকে টাকা দিতে যাব, তার আগেও তোমার মেয়ে দৌড়ে রাস্তার ভিতরে চলে গেল, উনি আরুষিকে বাঁচিয়েছেন। দেখো কাণ্ড, এই মেয়েটাকে মন চাচ্ছে। তিশা আরুষিকে মারতে যাবে।
সাথে সাথে আয়েশা হাত ধরে বলে, আমার দাদু ভাই একদম মারতে আসবে না। আমার দাদু ভাই কি বুঝতে পারছে না কি? ম্যাম জানেন না, অনেক পাকনা ওই। আচ্ছা ম্যাম, আপনি এখানে কি করছেন? তোমার শ্বশুরকে নিয়ে হসপিটালে এসেছি। ওই একটু বেশি অসুস্থ তো। মেডিসিন কিনতে বের হইতেই দেখি আরুষি গাড়ির নিচে পড়তে যাচ্ছিল। কোন হসপিটালে আছে উনি? আয়ান, আমি ওনার সাথে হসপিটালে যাচ্ছি, তুমি ওনার থেকে কাগজটা নিয়ে মেডিসিন নিয়ে এসো। আয়ন মেডিসিন নিয়ে আসতে চলে গেল। আয়েশা আরুষিকে কোলে নিয়ে তিশাকে নিয়ে যেতে লাগলো। আরুষিকে চকলেট কিনে দিলে আরুষি প্রথমে না নিতে চাইলে তিশা অনুমতি দিলে নিল। আয়ন মেডিসিন কিনে হসপিটালে গেলে তিশাকে কল দিলে রুম নাম্বার বলে দিল। আয়ন সিঁড়ি পেয়ে উপরে চলে গেল। কেবিনের সামনে গিয়ে দেখে আতিয়া বসে আছে আরুষিকে কোলে নিয়ে। আয়নকে দেখে বলল, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি যে ফুপি হচ্ছি একবারও তো জানালে না, হুট করে এখানে চলে এসেছো। কিছু কিছু সময় হুট করে কোথাও চলে যাওয়া ভালো। আরুষি বলে, আপু তুমি তো আমাকে আগে বলো নাই আমার ফুপি আছে, দাদু আছে, দাদিমা আরেকটা আছে। ভুল হয়েছে, ক্ষমা করেন। আয়ন কথাটা বলে কেবিনের ভিতর ঢুকে আয়েশার হাতে দিল। আয়নকে দেখে আয়েশা হাজবেন্ড বসতে যাবে, সাথে সাথে আয়ন বলে, আঙ্কেল ওঠার দরকার নাই, আপনি শুয়ে থাকেন। আয়েশার হাজবেন্ড বলে ওঠে, আয়ান, তুমি তোমার আম্মুর উপরে অনেক রাগ। আয়ান, তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। তুমি প্লিজ অতীত ভুলে তোমার আম্মুকে ক্ষমা করে দাও, আর আমাদের নাতনির থেকে আলাদা করে দিও না। আঙ্কেল, আমি আপনাদের থেকে আপনাদের নাতনিকে আলাদা করে দিব না। আয়ান, তোমরা হঠাৎ করে এখানে চলে আসলে কেন? তিশা, তুমি হুট করে ভার্সিটি চেঞ্জ করে নিলে। আসলে আপনি জানলে কষ্ট পাবেন। আসলে ফুপি চায় না আপনার সাথে আয়নের দেখা হোক। আয়ন যদি আপনার কাছে চলে যায় সেই ভয়ে আমাদের ব্ল্যাকমেইল করে এখানে নিয়ে চলে এসেছে। ওখানে সব বিক্রি করে এখানে কিনে নিয়েছে। ও, আসলে ওর দোষ নাই, আমিই মানুষটা খারাপ বুঝে ওর ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিলাম। আমি এটাতেই খুশি যে রাহেলা তার ভালোবাসার মানুষ পেয়েছে। দ্বিতীয়ত, আমার সন্তান নিজকে নিজের থেকেও বেশি ভালোবাসে, এতে আমি অনেক খুশি। আমার সাথে সম্পর্ক রাখতে হবে না, শুধু বলো আমার নাতনির সাথে একটু যেন মিশতে দেয়। কথাটা বলে চোখের পানি ফেলতে লাগলো। আয়নের খারাপ লাগলে কিছু বলল না। তিশা আয়েশাকে জড়িয়ে ধরে বলে, কান্না করেন না ম্যাম, আপনার নাতনি আপনার সাথে দেখা করতে যাবে আর আয়ান নিজেই যাবে। কেন যাব না, অবশ্যই যাব। আর দেখি আম্মুর সাথে কথা বলে দেখব। আয়ন তিশা ওদের সাথে অনেকক্ষণ কথা বলে আয়েশা আতিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। দরজা খুলে আয়েশাকে দেখে রাহেলা চৌধুরী বেশ অবাক হলো। আরুষি রাহেলা চৌধুরীর কোলে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, বুনু তুমি কি ওনাদের দেখে রাগ করছো? বুনু, উনি না থাকলে কিন্তু আমি আজকে আল্লাহর কাছে চলে যেতাম। এইসব কি বলছোস দাদু ভাই? রাহেলা চৌধুরী আরুষিকে চুমু দিতে লাগলো। বুকের সাথে জড়িয়ে ধরলে তিশা সব খুলে বলে। রাহেলা চৌধুরী বলে, ধন্যবাদ। তিশা ভেতরে নিয়ে আয়। রাহেলা চৌধুরী কথাটা বলে চলে গেল। আয়নের আব্বু আয়েশাকে দেখে চমকে গেল, সোফা থেকে উঠে দাঁড়ালো। আতিয়া সালাম দিলে আয়নের আব্বু বলে, ওয়ালাইকুম আসসালাম মামুনি, বসো। আঙ্কেল, আমরা আশায় কি আপনি রাগ করেছেন? সি সি, এসব কি বলো মামুনি? আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো। তুমি তো অনেক বড় হয়ে গেছো। আম্মু, বোনু, চলো তোমাদের রুম দেখিয়ে দেই। আইন ওদের নিয়ে চলে গেল। রুম দেখিয়ে আইন রাহেলা চৌধুরী রুমে গেল। আয়নের দিকে তাকিয়ে না দেখার ভান করলো। তিশা এসে বলে, আরুষির রুমে চলো, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বোনুর কাছে চলে এসো। তিশা আরুষিকে নিয়ে চলে গেল। আয়ন রাহেলা চৌধুরী কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে বলল, আম্মু, আমি জানি তুমি অনেক রাগ করছো, কষ্ট পাচ্ছ। আম্মু, উনি যেমনই হোক না কেন, উনি তো আমাকে জন্ম দিয়েছে। আমি মানি বা না মানি, উনি আমার আম্মু, এটাই সত্যি। আম্মু, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আমি প্রমিস করছি। তো এখানে নিয়ে এসে কি বোঝাতে চাস? ওনার হাজব্যান্ড অসুস্থ, কয়েকদিন ধরে হসপিটালে ছিল। কষ্ট করে ওইখানে কি থাকা যায়? এখানে তো কোনো আত্মীয় স্বজন নাই, তাই বাসায় নিয়ে আসলাম। আর আম্মু, ওনার আমাকে কেড়ে নেওয়ার হইলে আগেই নিয়ে নিত। আয়ন রাহেলা চৌধুরীকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ বোঝানোর পর রাহেলা চৌধুরী বলল, ঠিক আছে, তোর সব কিছু মেনে নিলাম, কিন্তু আমার সামনে ওকে আম্মু আম্মু করবি না। ওকে, অনেক ক্ষুধা লাগছে, সবাইকে খেতে দাও। চল,
রাহেলা চৌধুরী আয়ন বাহিরে গেল। বসার ঘরে গিয়ে দেখে আরুষি আয়েশা আতিয়াকে টেনে নিয়ে আসছে। রাহেলা চৌধুরী বলে ওঠে, আরুষি, তোমার বড় বোনু কিন্তু ব্যথা পাবে। আসতে এভাবে কেউ দৌড়ে আসে নাকি? রাহেলা চৌধুরীর কথা শুনে আয়েশা সবাই অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরী সবাইকে খাবার খেতে বসতে বলল। সবাই চুপচাপ খেতে লাগলো। খাবার শেষ হলে সবাই বসার ঘরে বসে। গল্প করতে করতে অতীতের কিছু কথা উঠলে আয়েশা আবেগপ্রবণ হয়ে গেল। আয়েশার আব্বুকে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমাকেও তুমি ক্ষমা করে দিও। ভুল শুধু একজনের না, আমারও ভুল ছিল। আর যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আয়শা, আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বাড়াবাড়ি করেছি, তোমার উপরে রাগ ছিল। তিনজন একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিয়ে মিল হয়ে গেল। সবাইকে এভাবে মিল হতে দেখে আয়নের খুশিতে চোখে পানি চলে আসলো। তিশা আয়নের চোখের পানি মুছে দিল। আয়ন তিশাকে এক হাত দিয়ে জড়িয়ে নিল, মিষ্টি হাসি দিল।